আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় তাকদির ইসলামিক টিভির শ্রোতা ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প অবরুদ্ধ নিশীথ, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন তেজস্মিতা মুর্তজা, ভিডিও এডিটিং করেছেন জে.আর. জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প অবরুদ্ধ নিশীথ। জয়, এই জয়। জয় উঠলই না, অবাধ্য বেয়াদবের মতো শুয়েই রইল চুপচাপ। চোখটা সামান্য খুলল না অবধি। অন্তু রক্তে মাখা হাতটা মুঠোয় পুড়ে ঝাঁকায়, মৃদু স্বরে ডাকে। জয় চুপ করে শুয়ে আছে। অন্তুর বিশ্বাস হচ্ছে না, সে বোকা না। এটা হয় নাকি? জয় আমির আর নেই, এটা বিশ্বাস করা যায়? সে আর ডাকবে না, হাসবে না বেহায়ার মতন? অন্যদিন হলে এক্ষুনি উঠে দু চারটে গালিয়ে দিয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে উঠত। হাসবে না নাকি আর? চেনের লকেটটা বুকের ওপর পুড়ে আছে। জোরে বৃষ্টি আসছে, জয়ের রক্ত ধুয়ে চুইয়ে যাচ্ছে। সে উঠে হাসছে না। বুলেট গেঁথে থাকায় যে ব্যথা, সেই ব্যথাকে দুটো গালিও দিচ্ছে না। লোকটা ধৈর্য বেড়েছে, ভেতরের আগুন যে নিভে গেছে। তাই সেই তারিখটা 17 জুলাই 2015 খ্রিস্টাব্দ। তারিখটা আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। সেদিন জয় আমির ন্যায় বিচার পেল নাকি দুনিয়াকে দিয়ে গেল বলা মুশকিল। মাহাজিবিন উঠে শাড়ির ওপর একটি সাদা সুতির ওড়না জড়িয়ে নিয়ে অজু করে এসে নামাজে দাঁড়ালো। ততটুকু সময় ক্যাথরিন পেলেন নিজেকে সামলানোর। 48 বর্ষবর্ষী নারী তিনি। ঘর সংসার ত্যাগ করেছেন যুগ কয়েক আগে। মানুষ সেবায় নিয়োজিত করেছেন তুচ্ছ জীবনখানা। বিলাসিতার রং তার জীবনে নেই। রোজ তিনি বাইবেল পাঠ করবার সময় অহিংসাকে পালন করেন ভেতরে, অথচ আজ এক হিংস্র পাপিষ্ঠের জন্য তার চোখে পানি। একে ঈশ্বরের কাছে পাপ বলে বিবেচিত হবে? তিনি মাহাজেবিনকে দেখলেন। মেয়েটি তাকে মাদাম সম্বোধন করে। উচিত নয়, তাকে ডাকতে হবে সিস্টার বলে। কিন্তু তিনি কিছু বলেননি। এক অদৃশ্য টান তার তৈরি হয়েছে মেয়েটির ওপর। তার ইচ্ছে তৈরি হয়েছে বাকিটা জীবন মেয়েটির সঙ্গে পরিচয় রাখার। ভেতরে অসংখ্য প্রশ্ন জমেছে। মাহাজেবিন কেন মরে গেল না? তার তো জীবনের প্রতি তৃষ্ণা নেই, কিন্তু প্রতিশ্রুতির ওপর ভক্তি আছে অসীম। নয়তো একটি অসহায় নারীর মিছিল কাঁধে বয়ে নিতে নিজের নষ্ট জীবন কেউ বহাল রাখে না। মাহাজেবিন মার্জিয়াকে কথা দিয়েছিল, মার্জিয়া ও তার বাচ্চার এই জীবনের দায় সে বয়ে দেবে। সেই প্রতিশ্রুতি রক্ষার্থে মাহাজেবিন এক জীবন উৎসর্গ করেছে। কিন্তু শুধু তা হলে মানা যেত? নিজের ভাইয়ের সন্তানকে পালন করলই বা? সে যে তার নিজের জীবনকে নরক করা 3 প্রধান পাপিষ্ঠেদের ঘরের নারীদেরকে অবধি বয়ে নিয়ে বেড়াচ্ছে। এটা কি মহত্ব নাকি পাগলামি? যেখানে তার নিজের বেঁচে থাকার হেতু নেই, সংসার নেই, স্বামী, সন্তান, শারীরিক সুস্থতা, মা বাবা কেউ তো নেই। শুধুই এই বেঁচে থাকা পরের জীবন টেনে দেওয়ার দায়ে? ক্যাথরিন অবাক হলেন। মাহাজেবিন কি তারই মতো এক ব্রতী নয়, যে কেবল মানুষের সেবায় এক জীবন উৎসর্গ করেছে? যার নিজের জীবনে কিছু নেই, নিজের বলতে কিচ্ছু নেই। আছে কেবল এক কাঁধ ভর্তি দায়বদ্ধতা, স্বার্থহীনতা। সেই দায় টানতে মাহাজেবিন নিজের এই অসহনীয় জীবনটা বয়ে চলেছে। জেনে বুঝে হেরে গেছে শুধু একটি ওয়াদার কাছে, একটি পাপের কাছে। জয় আমির যেমন আত্মহত্যা করল বন্দিত্ব ও জীবন থেকে, মাহাজেবিন পারেনি। আত্মহত্যা মহাপাপ, মাহাজেবিন এখানে কাবু। কিন্তু জয় আমির পাপের ঊর্ধ্বে। যে কেউ বলবে জয় আমিরকে ক্রস ফায়ারে মারা হয়েছে। ক্যাথরিন তাদের কাউকে কখনো বোঝাতে যাবেন না অবশ্য। জয় আমিরের সেই রাতের গোটা আয়োজনটাই ছিল এমন এক আত্মহত্যার, যা আপাত দৃষ্টিতে আত্মহত্যা বলে বিবেচিত হবে না। কারণ কেউ মাহাজেবিনের মুখে সেই বর্ণনা শুনবে না জয় আমির কী প্রচেষ্টা ও উন্মাদনার সাথে বাধ্য করেছিল তার ওপর গুলি চালাতে। সে পালিয়ে গেছিল সে জীবনের থেকে। ক্যাথরিন একবার মাহাজেবিনের মতোই কৃতজ্ঞ হয়েছিলেন জয় আমিরের ওপর, যখন তিনি শুনছিলেন পলাশের ছাদ থেকে মাহাজেবিনের সম্মান রক্ষার গল্প। তখন তার মনে হয়েছিল জয় আমিরকে থুতু দিয়ে ঠিক করেনি মাহাজেবিন। কিন্তু এখন তা মনে হচ্ছে না। মাহাজেবিন সেদিন অজান্তেই একটা সঠিক কাজ করেছিল। থুতুটুকু প্রাপ্য ছিল জয়ের, কিন্তু তার বদলে জয় যা করেছে সেটা আগুন থেকে বাঁচিয়ে পানিতে ডুবিয়ে শ্বাস আটকে মারার মতো। আর তা কতটুকু কৃতজ্ঞতার দাবিদার জানা নেই ক্যাথারিনের। পলাশকে অন্তুর পরিবারটা চিনিয়েছে হামজা। এরপর পলাশ কেবল নিজের কাজ করেছে, যেটা তার কাজের পদ্ধতি, সেভাবেই যা করার করেছে। কিন্তু এরপর জয় পলাশের সাথে যা যা করেছে তা ছিল গাছে তুলে দিয়ে মুই টানার মতো। আবার পলাশ অন্তুকে বারবার চেয়েছিল ধর্ষণ করার জন্য, যেটা অন্তু বিয়ের পর জয়ের কাছে বৈধভাবে হয়েছে বারবার। ইচ্ছে সম্মতি না থাকার পরেও বাধা না দেওয়ার অপারগতায় মেনে নেওয়া আর মনকে মিথ্যে সান্ত্বনা দেওয়া একটি নারীর জন্য ধর্ষণের সংজ্ঞার সাথে মিলে যায়, যাকে বলে ম্যারিটাল রেপ। লাইসেন্স করা পিস্তল দিয়ে কাউকে খুন করার কি? পলাশের সেই লাইসেন্সটা ছিল না। জয়ের কাছে 3 কবুলের লাইসেন্স ছিল, কিন্তু জয় শেষ অবধি মাহাজেবিনকে ভেতর থেকে আকাঙ্ক্ষা করে বসায়, যা অঘটন ঘটল। এই গোটাটার পেছনে একটি মূল ঘটনা দায়ী। বড় ভাইদের ওপর অন্তিকের অবাধ্যতা
এবং তার জের ধরে আবার অন্তুর অন্যায় মেনে না নেবার প্রবণতা। মিস ক্যাথরিন ভেবে ক্লান্ত হয়ে উঠলেন। মাহেজাবিনকে দেখলেন। মাহেজাবিন শান্তচিত্তে তার রবের সামনে নিজেকে সমর্পণ করছে। এক একটি সেজদা লম্বা তার, স্নিগ্ধ গম্ভীর চাপা বিষাদে মাখা মুখখানা। অজুর পানি ছিটকে লেগে আছে মুখটায়। নারীর সহ্য ক্ষমতার মাত্রা কতটুকু! পাশের ঘর থেকে শিশুকন্যার কান্নার আওয়াজ এলো সামান্য। মার্জিয়া দুটো চাপা ধমকে চুপ করালো মেয়েটি। মাহেজাবিন নামাজ শেষ করে উঠলে ক্যাথরিনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে পড়ল। মাহেজাবিন, অন্তিকের মেয়ের নাম কি হুমাইরা রাখা হয়েছে? ওরিবা মুমতাহিনা। বলতে বলতে মাহেজাবিন সোফায় বসল আবার। আমি রেখেছি। মিস ক্যাথরিন বললেন, খুব সুন্দর নাম। এরপর তিনি আনমনা হলেন। জিজ্ঞেস করার সাহস পেলেন না, জয় আমিরের কাঙ্ক্ষিত নামটি রাখনি? পিতার খুনি সন্তান নাম ঠিক করতে পারে না। মার্জিয়া তা বরদাস্ত করবে না। যে সন্তানকে গর্ভে নিয়ে সে বিধবা হয়েছে, সেই সন্তানের নাম তার স্বামীর খুনি রাখবে? প্রশ্ন ওঠে না তো। নামটা জয় আমির উচ্চারণ করেছিল বলে মার্জিয়া 4 অক্ষরের সেই নামটিকেও ঘৃণা করে। জানো মাহেজাবিন, আমাদের ক্যাথলিক খ্রিস্ট শাখার ভিত্তি হল ট্রিনিটি, অর্থাৎ ত্রিত্ববাদ, ফাদার, সান অ্যান্ড হোলি স্পিরিট। আমি কি প্রতীকী অর্থে তোমার অবরুদ্ধ নিষিদ্ধকে পিতা, পুত্র ও পবিত্র আত্মার প্রবাহ ধরে নিতে পারি? মাহেজাবিন মাথা নাড়ে। না মাদাম, আপনি যা বললেন তা আমার ধর্মমতে শিরক, কিন্তু আপনি যখন প্রতীকী অর্থ ধরেছেন, সেক্ষেত্রে জয় আমির ও তার সন্তান যদি পিতা ও পুত্র হয়, পবিত্র আত্মার স্থানটি আমার জন্য ফাঁকা থাকে। অথচ আমি পাপিষ্ঠা। কি পাপ করেছ তুমি? আমি এই হাতে মানুষ খুন করেছি, অথচ কারাবরণ করিনি। আমি অ্যাডভোকেট হতে যাচ্ছি, অথচ নিজের বিরুদ্ধে প্রসিকিউশনে যাওয়ার পরিকল্পনা রাখিনি। সবাই শাস্তি পেয়েছে, শুধু আমি বাদে। অথচ আমি দেখছি তুমি ছাড়া আর কেউ শাস্তিই পায়নি। অ্যান্ড ইটার্নাল পানিশমেন্ট হ্যাজ বিন গিভেন টু ইউ। কথাটুকু মনে মনে বলে ক্যাথরিন আলতো হাসলেন। একটা প্রশ্নের উত্তর দাও, প্রাণী হত্যা পাপ হওয়ার পরেও কিভাবে প্রাণী হত্যা বৈধ হতে পারে? হিংস্র ক্ষতিকর প্রাণী হত্যা বৈধ। আমি তো ভাবছিলাম এটা তুমি জানোই না, মূর্খ মেয়ে। কোন ধর্মের কাছে যাবে তুমি? সকল ধর্মই তোমাকে বলবে ঠিক যেমন অহেতুক হত্যা পাপ, তেমনি আত্মরক্ষার জন্য হিংস্র পশু বধ বৈধ। কেননা তুমি যদি তখন সেই প্রাণীটাকে হত্যা না করো, উল্টো তুমি অথবা কোনো নিরীহ নিহত হবে। তুমি বলছো মানুষ খুন করেছ। শিক্ষিত মেয়ে হয়ে এত বড় ভুল কথা কেন বলো? মানুষের সংজ্ঞা জানো না তুমি? যে মানুষ অপর একটি মানুষের জন্য ক্ষতিকর, সে মানসিকতাহীন প্রাণী, যাকে সাধারণ ভাষায় জানোয়ার বা পশু বলা হয়। তুমি যে অবস্থানে দাঁড়িয়ে খুন করেছ, তা না করলে বরং তুমি পাপী হতে পারতে। কিন্তু খুন তো খুন মাদাম। আমি আগামীতে যখন কোনো খুনি আসামির বিরুদ্ধে আদালতে দাঁড়াবো, আমার মনে পড়বে তারই মতো একটি পাপী আমার ভেতরেও আছে। আমি কেন আজ কাঠগড়ায় না দাঁড়িয়ে আইনজীবীর স্থানে? মিস ক্যাথরিন একটু হাসলেন। জয় আমির আর মাহেজাবিনের মধ্যে প্রধান ফারাকটা কোথায়? এখানেই। জয় আমির পাপ স্বীকার করেছে, কিন্তু অনুশোচনার ধারে কাছেও ঘেঁষেনি। সক্রেটিস বলেছেন, অন্যায় করে অনুতপ্ত না হওয়াটা আরেক অন্যায়। মাহেজাবিন এমন একটি খুনের অনুতাপে ডুবে আছে আজও, যা নৈতিকতার গভীর দৃষ্টি থেকে দেখলে খুনই নয়। অথচ জয় আমির সামান্য অনুতাপ করেনি মরার আগ অবধি। শুধু পাপের স্বীকৃতি যথেষ্ট নয় পাপমোচনের জন্য। অনুতাপ ও শাস্তি গ্রহণ ছাড়া পাপ মুক্তি নেই। এখানেই দুজনের পথ আলাদা হয়েছে। যে পাপী, সে কখনো রোজ সেই পাপ নিয়ে অনুশোচনা করে না, আর যে করে, সে পাপের উদ্দেশ্যে করেনি। তিনি বললেন, আমি বাইবেল, কোরআন, গীতা, ত্রিপিটক পড়েছি। সে হিসেবে এবং এ অবধি তোমার বলা ঘটনা প্রবাহ মতে বলবো, তুমি পাপ না করেই সীমাহীন শাস্তির অধিকারিণী হয়েছ। অভিনন্দন তোমাকে। জেল হলো না, না জরিমানা, না মৃত্যু। আপনি কোনটাকে শাস্তি বলছেন? আমি তো জিতে গেছি। মিছে সান্ত্বনায় বাঁচতে চাইলে আমি তোমায় মানা করব না, কিন্তু জিতেছে জয় আমির। জিততে পারোনি তুমি আর হামজা। প্রধান প্রতিদ্বন্দ্বী দুজন রয়ে গেছ নরকে। জয় খুব জানত শাস্তি জীবনের অপর নাম। সে সেই জীবনকে বুড়ো আঙুল দেখিয়ে পালিয়েছে চরম চতুরতার সাথে। তুমি বোকা ফেসে গেছো দায়ভারের কাছে। তুমি জিততে পারতে যদি এই যে কতগুলো প্রাণের দায়ভার তুমি কাঁধে তুলে নিয়েছো, স্বার্থপরের মতো তা ঝেড়ে কারাবরণ অথবা মৃত্যু বেছে নিলে। পালাতে যখন পারোনি, এবার এই জীবনের দড়ি টানতে টানতে হাত ব্যথা হলেও থেমো না মাহেজাবিন। আপনি কি তিরস্কার করছেন আমায়? করছি। এত বড় বোকাকে তিরস্কার করাই যায়। একটি নরকবাস তুমি বেছে নিয়েছো জীবনে। মাহেজাবিন আলতো হেসে হেলান দিল সোফায়। আব্বু এমনটাই বলেছিল জীবন সম্বন্ধে। নরক তো জীবনবাসী। সে ওড়নাটা একটু আলগা করে নিল। বাইরে সকালের আভা ফুটছে। এভাবেই সেদিন সকাল হলো একটু একটু করে, কিন্তু বৃষ্টি থামল না, বরং তোড়জোড় বাড়ল।
আলো ফোটার সাথে সাথে ঝুমঝুম করে ঝেপে এলো। মিস ক্যাথারিন জিজ্ঞেস করলেন, সেই দিনটা কি পুরোটাই বৃষ্টিমুখর ছিল মাহেজাবিন? সকাল 9টা বাজল, তখনও ঝরছে আষাঢ়ে বৃষ্টি। অন্তু থরথর করে কাঁপতে লাগলো। লোকটা শুয়ে আছে, হাত থেকে রক্ত পড়া থেমে গেছে। বৃষ্টির পানিতে তাজা রক্ত ধুয়ে সবুজ ঘাসে লাল মিশে যাচ্ছে। আমির নিবাসের ফ্রন্টিয়ার্ডের ছাউনি পোর্টিকোর নিচে অবস্থান নিয়ে পুলিশ বাহিনী তখন এফআইআর লিখতে ব্যস্ত। তারা সরকারের কাছে জবাবদিহি লিখছে। তারা লিখল, জয় আমিরের সঙ্গে বন্দুকযুদ্ধে তাদের ফোর্সের একজন সদস্য নিহত এবং আরেকজন মৃত্যুমুখে, এবং শেষ অবধি তারা নিজেদের আত্মরক্ষার উদ্দেশ্যে ভয়াবহ ক্রিমিনাল জয় আমিরের ওপর গুলি চালাতে বাধ্য হয়েছে। এটা লিখতে গেলে বেগ পেতে হতো যদি না হামজার দিন ফুরতো। জয় আমিরের শরীরে তাজা 4টে গুলি বিঁধেছে। আত্মরক্ষার জন্য ক্রিমিনালকে একটি গুলিবিদ্ধ করে কাবু করা যথেষ্ট। মারার হলেও এতগুলো গুলি একটি মানুষকে থামাতে চালানোর নয়। সুতরাং বাহিনীর সবগুলোর এ নিয়ে রাজনৈতিক উপরমহলের কাছে জবাবদিহি করতে কলিজা ফেটে যেত। কিন্তু সেই লিঙ্কটা দুর্বল হয়ে গেছিল দুই ভাইয়ের। এই সুবিধাটুকু পেয়ে পুলিশ ফোর্স নিশ্চিন্ত। মৌন তদন্তেও নেওয়া হবে না লাশ। চিহ্নিত অপরাধী জয় আমির নিশ্চিত ফাঁসির আসামি ছিল। বিবেচনার ওপর কম করে হলেও যাবজ্জীবন দণ্ড শোনানো হতো। মৃত আসামি জয়ের পরিবারে কে কে আছে? স্ত্রী বসে আছেন মৃতদেহের পাশে। আর কে আছে? রিমি ও তুলি প্রথমবার সেদিন আমির নিবাসে এলো। থমকে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ নারী দুটো। এত বড় নিবাস, এত আভিজাত্য, এই বাড়ির উত্তরসূরি জয় আমির। যে লোকটা একটা জীবন এই পরিচয়কে এড়িয়ে কাটালো, তার শেষ শ্বাসটুকু ঠিক তার পরিচয়ের জমিনে পড়ল। পাপ কি ধুয়েছে তাতে? ঘটনাটা রিমির বিশ্বাস হলো না। জীবনে লুঙ্গি প্যান্ট ধোয় না লোকটা, দরজাটাও আটকে ঘুমায় না। রিমি বা তরুকে সকাল সকাল যেতে হয় যে তার রুম পরিষ্কার করতে অথবা নোংরা পোশাক নিতে। সে এরকম কত সকাল লোকটাকে চিৎপটাং হয়ে বিছানায় পড়ে থাকতে দেখেছে। আজ না হয় বিছানা নয়, নোংরা ঘাসের উপর পড়ে আছে। তাই বলে লোকটা একটু পর উঠে চিৎকার করে ভাত চাইবে না? তার কাছে হামজা ভাইয়ের খোঁজ করবে না? রিমির শ্বাস আটকে গেল। তুলি শিরনে হাঁটু ভেঙে বসে ঝাঁকায় জয়কে, কর্কশ্বরে বলল, এই বাটপার, এই বলেছিলি যে আমায় বিয়ে দিবি, আমি অসহায় বলে মিছে সান্ত্বনা দিয়েছিস, বিয়ে তো দিলি না, ওমন চুপচাপ শুয়ে থেকে খালাস না রে। আমি জীবন কাটাবো কি করে? তোরা এক একজন পুণ্যের কাজ করে করে এক একটা দিয়ে একের দিকে পাড়ি জমাচ্ছিস। আমাকে কে দেখবে? আমার মেয়েকে কে দেখবে? কোয়েলের দুধ নেই দুদিন, ভাত চটকে দিলে বমি করে কাঁদে। দুধ আনতে যাবে কে? দেখ দাঁড়িয়ে আছে, তোকে দেখছে। ও কাঁদলেও উঠবি না? জয় ওঠ বলছি, আমার মেয়ে না খেয়ে আছে, আমার ভরা জীবন পড়ে আছে। আমাকে খেতে দেওয়ার লোক নেই, দেখার কেউ নেই, বাপ নেই, মা নেই। কার আশায় রেখে গেলি রে? আপন ভাই নেই আমার, ফুপাতো ভাই হিসেবে কোন দায়িত্বটা পালন করে গেলি রে নিমুখারাম? জয় ওঠ বলছি। কোত্থেকে যেন হড়মড় করে একটা পাগল ছুটে এলো। পাগলটা হলো কবির। হাঁটু ভেঙে বসে পড়ল জয়ের বুকের ওপর ঝুঁকে। হাতে বুকে রক্ত মেখে গেল। কত লোক আজ ভূত নিবাসে জড়ো হয়েছে। বৃদ্ধরা হায় হায় করে উঠছে থেকে থেকে। এ আমির পরিবারডারে ক্যান যে এমনে চিল শকুন্যায় ছিঁড়ে খায়লো। এ চ্যাংড়া একদিন পর কে আইছিল এ সাপের বাড়ির ডাত? ওর কি ডর নাই? বাপ গেছে, চাচা দাদা মায় বেহায়া মতো নাইছে, ও জীবনটি দিত। খুবই অবাক দৃশ্য দেখা গেল। একটি ক্রিমিনাল দাগি আসামির আইনের হাতে মৃত্যু এত মানুষের হাহাকারের কারণ হতে পারে না, কিন্তু করছে কারণ এরা জানে না জয়ের জীবনের নারকীয় অপরাধগুলো। ভাই, ভাবি, ভাইয়ের কি হয়েছে? জয় ভাই। কবিলের ডাকে অন্তু চোখ তোলে। তার খুব অবাক লাগে চারিপাশটা। সব কেমন গুলিয়ে গেছে। জয় আমির সত্যিই শাস্তি পেল না? এত পাপ করেও কিছু মানুষের মাঝে নিজের চলে যাওয়ার এত হাহাকার রেখে গেছে যে লোক, তার শাস্তি কোথায়? জয় ভাই, আমি কিন্তু একটুও সহ্য করব না এইসব। আপনি কইছিলেন পলাতক হইলে তারপর দেশের বাইরে দেখা হবে। আমি তাই সেই আশায় সঙ্গ ছাড়ছি। আজ কিন্তু কথার হেরফের হইছে ভাই, এইটা মানবই না আমি। না, এই তো কথা আছিল না। আপনি কইলেন যা কবির, আমি আসতেছি। আপনি যাইবেন না? আজ আর আপনারে ছাইরা যাইতাম না। আবার ফাঁকি মারবেন আপনি, জানি আমি। চলেন, আমার সাথে চলেন, একসাথে যাব। এত পুলিশের সামনে পড়ছেন কেমনে? আপনি আমারে কথা দিয়া কথা রাখবেন না, এইটা হইতো না। ওঠেন ওঠেন ওঠেন। এত রক্ত কিসের? ভাবি, এত রক্ত কার রক্ত? ওঠে না কেন? আপনি কিছু কন কইলাম, আপনার কথা শোনে। কন কিছু, কন যে কবিলায় ডাকে। অন্তু জয়কে দেখে। কি মিছে আশ্বাস সবার। তার কথা নাকি জয় আমির শোনে। সে কত অনুরোধ, কত প্রচেষ্টা করেছে কিছু প্রাণ বাঁচাতে। তাদের সঙ্গে পাপিষ্ঠ জয় আমির কি করে এসেছে কে জানে। সে যে এতবার থামতে বলল, জয় আমির কি থেমেছে? বরং নিজের পরিকল্পনা মতো ঠিক আত্মহত্যার দিকে এগিয়ে গেছে সুকৌশলে, তবু পাপ থেকে ফেরেনি। চোখের ভাষায় জয়কে ডাকে, বারে সবার দেখছি কত কত আবদার, আবেদন আপনার কাছে। নেই কেবল আমার।
আপনার কাছে শুধু আমারই কিছু চাওয়া পাওয়ার ছিল না দেখছি। বেশ তো, যা চেয়েছি তা দেবেন না বলে পালালেন কত রঙ্গ কৌশল। একটা পাপ বিরতির জীবন, একটি বন্দিত্বের প্রায়শ্চিত্ত। অসম্ভব আবদার রেখে সবার থেকে আলাদা হলাম। সবার মতো আবদার প্রকাশ করে কাঁদতে পারছি না। আমার আপনার ছিলই বা কি জয়ামির? একটি অসম্পর্ক, একটা বিরোধ, তথাকথিত বৈধ একটি পরিচয়। তার ভিত্তিতে কী বা চাইবার থাকতে আছে আপনার কাছে বলুন তো? এক জীবনে কারো মেয়ে, বোন ও কিছু বন্দির কাণ্ডারি হতে গিয়ে স্ত্রী ও মা হওয়া হলো না। একটি বাপ, ভাই ও কিছু বন্দির দায়ে সন্তান ও অন্তু থামে, খানিকক্ষণ জ্বরকে দেখে। ঝিরঝির করে বৃষ্টি ঝরছে শ্যামলা মুখটার উপর। বিগত দিনে বেড়ে ওঠা দাড়িগোফ চুইয়ে পানি পড়ছে। অন্তু শুধায়, আপনি কে? আমার কে আপনি? স্বামী হবার যোগ্যতা কি আছে আপনার? একটা আমজাদ আলী প্রামাণিকের মতো পুরুষ আমি চেয়েছিলাম আপনার স্থলে। এলেন আপনি, দাবানলের আগুনের মতো দাউ দাউ করে জ্বললেন, জ্বালালেন। আজ যখন নিভেছে আপনার শিখা, চারিপাশে তাকালে দেখছি কেবল বন উজাড় ছাই, থচনছ হওয়া বিধ্বস্ত প্রকৃতি। কোথাও এক ফোঁটা জীবন নেই, কেবল দহনের ধোঁয়া। কেন এসেছিলেন আমার জীবনে? আমি তো চাইনি, কোশমিনকালেও আপনার মতো নোংরা পুরুষকে চাইনি। অন্তরা কখনো আপনাদেরকে চায় না, তবু এলেন, পোড়ালেন, চলে গেলেন। এ আপনার স্বেচ্ছাচারিতা নাকি আমার নিয়তি? এলেন যখন, জীবনটা গুছিয়ে নিলেও হতো। আমার তো বাপ নেই। 3 কবুল পড়ার পর আপনার কি কর্তব্য ছিল না আমার এক জীবন কাঁধে বয়ে দেওয়ার? অথচ আপনি আমার রুহ অবধি পুড়িয়ে ছাই করেছেন দিনের পর দিন। কারণ কবুলের মর্যাদা আপনি বোঝেন না পাপিষ্ঠ। এত অসহায় হয়ে এক নারী জীবন কি করে পাড়ি দেব একবার জিজ্ঞেস করেছেন? জিজ্ঞেস করেছেন বাপ হারিয়ে অন্তু কত অসহায় হয়ে পড়েছিল? কখনো কান পেতিয়ে অন্তুর বুকের নিঃশব্দ আত্মচিৎকার শুনেছেন? আপনি শুধু আরমিনকে দেখেছেন। বিয়ের পর তথাকথিত স্বামী হিসেবে কথা ছিল আপনাকে অবলম্বন করে দাঁড়ানোর। অন্তুর বুকটা যে আজ হু হু করে কেঁদে উঠল। জয় আমিরটা দেখল না এই অন্তুকে। দেখলে অবাক হয়ে যেত। আফসোসে আর একবার মৃত্যুকে বরণ করত কি? কিন্তু আপনি স্বামী হলেন না, আপনি হলেন জয় আমির। এত পাপ, এত নিষ্ঠুরতা কোনোদিন শুধালেন না? এসব দেখে ব্যথা পাও? কোনোদিন জানতে চাইলেন না আমার কাঠিন্যের নিচে নারীত্বের স্তর কতটুকু পুরু? কারণ আপনি নাকি আমার কান্না দেখেননি, তাতে বড় আফসোস আপনার। তাহাজ্জুদে বসে মালিকের কাছে কেঁদে মাতাল হয়ে আপনার ঘরে ফেরার সময় হবার আগেই কঠিন হয়ে বসে থেকেছি। আপনিও সমস্ত সীমা পেরিয়ে পাপ করে গেলেন। সেই সুবাদে ভেতরের নারী অন্তুকে হারিয়ে আমি হলাম কেবল একজন হবু আইনজীবী। তাই আপনিও কেবল আমজাদ আলীর প্রামাণিকের প্রতিবাদী অন্তুকে দেখলেন, উকিল হবার স্বপ্ন দেখার ন্যায় বিচারপ্রবণ আরমিনকে দেখলেন। জয় আমির, আপনি আমায় দেখেছেন কোনোদিন? যে মেয়েটা একটু একটু করে নারী জীবনের সমস্ত শখ আহ্লাদের গলা কেটে কিছু প্রাণ বাঁচাতে আপনাদের সাথে লড়াই করে গেছে। শেষে না সে প্রাণগুলো বেঁচেছে, না সে নিজে। আমার বয়স কত? 24? বুড়ি হয়ে গেছি আমি? বলুন না। আপনি এমন এক বৈধ পুরুষ আমার, যে হয়ে যাবে কারাবাসে নয় নরকবাসে। আর এ দুটোর কোথাও না গেলে অবাধ পাপাচারে, যেখানে শুধু নিরীহর রক্ত, ক্ষমতার দাপট ও ত্রাস। কোথাও তাকে নিয়ে সুস্থ সংসারের অপশন নেই। অথচ এই নারী জীবনে স্বামীর জায়গার দখলদারিত্ব সেই পাপিষ্ঠ পুরুষটির। কোনোদিন জিজ্ঞেস করেছেন এই জীবনের নারীত্বকে বিসর্জন দিতে আমার কলিজা থেকে কতটুকু রক্ত ঝরে গেছিল? সেই ব্যথার তীব্রতা কতখানি ধারণা করতে পারেন? নারী হয়ে জন্মে নারীত্বকে বর্জন। অথচ আপনি জয় আমির না হলে আমার একটা সংসার হতো, আমার সন্তান আমার গর্ভে থাকত, আমার একটা জীবন হতো, একজন স্ত্রী ও মা আমি হতাম। সব কেড়ে নিয়েছেন। জবাব দিন, যখন এলেনই কেন জয় আমির হয়ে এলেন? যে আপনি জয় আমির, সে কেন আমায় 3 কবুলে বাঁধলেন? আজ সেই আপনি যে স্বার্থপরের মতো পালালেন, আমি কোথায়, কার কাছে যাব? আমার আছে কে? আমার আশ্রয় কোথায়? আপনি কারাগারে যেতেন, তখনও আমাকে আমার সন্তান পিতার পরিচয়হীনতায় মানুষ করতে হতো। কারণ আপনার মতো পাপীর সন্তান হওয়া কোনো সন্তানের জন্য শুধুই লাঞ্ছনার। যেভাবে আপনি মানুষ হয়েছেন, আপনার মতো সেই একই জীবন আমার সন্তানও পেত, শুধু প্রেক্ষাপট ভিন্ন। কেন আপনাকে কেন কারাবাসেই যেতে হবে? এত পাপ কেন লেগে থাকবে আপনার হাতে? ঠিক আছে, থাকলো, আমি তার জবাবদিহি চাইতাম না। কিন্তু আমার জীবন নষ্ট কেন করেছেন? আপনার মতো জাহিলের স্ত্রী কেন হতে হয়েছে আমাকে? আপনি আমার কাগজ কলমের স্বামী। হৃদয়ে কতটুকু কেমন জিজ্ঞেস করেছেন কখনো? জিজ্ঞেস করলে হয়তো বলতাম আপনি একটি সূচের বিষমাখা সরু প্রান্ত, যা আমার হৃদয়কে প্রতিক্ষণে খুঁচিয়ে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত করেছে। তা শোনার পর কি স্বামী হবার চেষ্টা করতেন? তবু ক্ষমা পেতেন না। আমি ভুল ছিলাম, আমি আপনাকে ক্ষমা করতে পারিনি। যদি আপনার শাস্তি মৃত্যু হয়, তো আমি ক্ষমা করেছি আপনাকে।
কিন্তু অন্তুর ইজ্জত, আমজাদ প্রামাণিকের প্রাণ ও পরিবারের জীবনের রিং তোলা রইল। এত হিসেব গরমিল রেখে বর্বর শুয়ে থাকা পাপী পুরুষ, আপনি আমার স্বামী নন, আপনি আমার আসামি। দুর্ভাগ্যবশত আমার সন্তানের বাপ, আপনার কাছে আমার কিছু চাইবার নেই। এই বিরোধ মিটল না, আপনি শর্ত ছেড়ে পালালেন। কিন্তু যে আরমিনের আপনার কাছে কিচ্ছু চাইবার নেই, সেই আরমিন আজ মিটে গেল। আজ থেকে সে কেবল একজন পাপিষ্ঠ বাপের পাপের প্রায়শ্চিত্তে অকালে প্রাণ দেওয়া সন্তানের মা, মাহেজা বিন আমির। যেদিন এই লোক অন্তুকে পলাশের কাছ থেকে বাঁচিয়ে আনল, অন্তু কৃতজ্ঞতাটুকু জমিয়ে রেখেছিল। আমজাদ সাহেব তাকে কৃতজ্ঞতা শিখিয়েছেন। পরের বার দেখা হলে মিটিয়ে দিত বোধহয়, হয়তো একটু ইতস্ততা করে গম্ভীর গলায় বলতো, ধন্যবাদ জয় আমির। তখন মানসিক অবস্থা ভীষণ খারাপ ছিল। আমার উচিত হয়নি থুতু দেওয়া। একটা সত্যি কথা বলি, বিশ্বাস করবেন, আমি মিথ্যা বলি না। থুতুটুকু পলাশের জন্যে বরাদ্দ ছিল, তা আপনাকে দিয়ে বসেছি। আমি আপনার ছোট বোনের মতো। আমার বড় ভাই আমাকে ওই পরিস্থিতিতে ঠেলে দিয়েছে, আর আপনি আমার বড় ভাইয়ের মতো কাজ করে আমায় বাঁচিয়ে এনেছেন। সিনিয়র আপনি, আমি ছোট মানুষ, ভুল হয়েছে আমার। কিন্তু এরপর এই ক্ষমা চাইবার পর জয় আমিরের প্রতিক্রিয়া কেমন হতো জানা নেই। কিন্তু অন্তু জানত না, ইতোমধ্যে তার সঙ্গে এর চেয়েও খারাপ কিছু করবার পরিকল্পনা জয় আমির ও হামজা করে রেখেছিল। হয় পলাশের রুফটপ, নয়তো ক্লাব ঘরের দোতলা। কিন্তু জয় আমির মাঝখানে থুতুর বদলা নিতে গিয়ে ঘটনা বদলে দিল। অন্তুর জীবনটা কেড়ে নিল নোংরা ছলনার কৌশলে। অথচ লোকটা তাকে বারবার ছলনাময়ী ডেকে গেছে, যে কিনে নিজে ছলনায় মেরেছে অন্তুকে। জয় আমির যখন ঘুমাতো, অন্তু কোনোদিন নজর বুলিয়ে দেখেনি, ইচ্ছে বা রুচি হয়নি। আজ দ্বিতীয়বারের মতো দেখল, বুক থেকে রক্ত চুইয়ে বৃষ্টির পানির সাথে ধুয়ে যাচ্ছে। মুখে এক রত্তি ব্যথার লক্ষণ ফুটে ওঠেনি, ঠোঁট দুটো এখনও হাসছে, যে হাসিটা তার ঠোঁটে চিরস্থায়ী। অন্তু আবার অবিশ্বাসে পড়ে, এই লোক উঠে এসে গা ঘেঁষবে না? অন্তুর যে কি হলো আজ? আজ তার ভেতরে বড্ড নারীত্বের লাফালাফি সে টের পেল। সে আজ এক মুহূর্তের জন্য সদ্য বিধবা হয়ে উঠল। জয় আমিরকে তার ছুঁতে ইচ্ছে করল, তার দেখতে ইচ্ছে করল আগ্নেয়াস্ত্র থেকে ছুটে আসা বুলেট ওই পাষাণ বুকে কেমন ক্ষত তৈরি করেছে। জয় আমিরের একটি আকাঙ্ক্ষিত আবদার ছিল। সে রুমে ঢুকেই অন্তুকে বলতো, শার্টটা খুলে দাও তো ঘরোয়ালি। অন্তু দেয়নি কক্ষনো। আজ সে জয় আমিরের বুকের ক্ষত দেখতে আলগোচে শার্টের বোতামগুলো খুলে আলগা করল। রক্ত জমাট বেঁধে ক্ষতের মুখ বুজে গেছে। থোকা থোকা রক্তের চাপ বুকের ওপর, শুকনো ছিদ্র দিয়ে তীর তীর করে রক্তের ধারা বয়ে এসে বৃষ্টির পানির সাথে মাটিতে মিশে যাচ্ছে। এই রক্তে হামজার ভাগ আছে। কত অংশ হামজার সেটা জানা নেই। হামজাকে কনস্টেবল জানায়, ও হামজা সাব, জয় আমির ক্রসে গেছে। হামজার দম বন্ধ হয়, চেয়ারের উপর গা ছেড়ে দেয়। কেমন মৃত পথযাত্রীর মতো সীমাহীন পিপাসায় যেন একটা ঢোক গিলল সে কোনো রকম। ঘেমে গেছে শরীর। তারপর মুহূর্তের মধ্যে গলা টিপে পায়ের তলে করে কনস্টেবলকে, আর একবার বল কথাটা, উচ্চারণ কর খানকির চ্যাংড়া। তোর জিহ্বা চিরে চিবিয়ে খাবো। তোর আইনের মায়েরে কেমনে চুতে হয় খালি একটা বার। কয়েকজন মিলে অসুস্থ হামজাকে ছাড়াতে পারে না, যতক্ষণ না হামজার স্নায়ু শিথিল হয়ে সে হুড়মুল করে পড়ে গেল মাটিতে। মৃগী রোগীর মতো কাঁপতে লাগলো শরীর, শ্বাস প্রশ্বাস হাঁপানি রোগীদের মতো। জয় কোথায়? জয়ের গোসল হচ্ছে। সে শেষ রাত থেকে সে ভিজছে রক্ত ও পানিতে একাকার হয়ে। আমির নিবাসের ভিটায় 21 বছর পর তার আবার গোসল হলো। এতক্ষণ সে ভেজা ঘাসে শুয়েছিল, এখন তার জন্য একখানা খাটিয়া এসেছে। তাকে সেখানে শোয়ানো হলো। এবারের গোসল শেষে হুমায়রা দাবড়ে ধরে পোশাক পরিয়ে দিল না, কারণ জয় আজ ছুটছে না। তাই কয়েকজন মৌলবি মিলে তার ক্ষতবিক্ষত দেহটা সাদা ধবধবে 3 টুকরো কাপড়ে মুড়ল। মৌলবীরা জানে না জয় বেঁচে থাকলে ওই মৌলবীদের জানের ঝুঁকি ছিল। অন্তু দেখল আমজাদ সাহেবের শেষ গোসলের দৃশ্য। এবার সে কেঁদে উঠল। তার কেন যেন মনে হচ্ছে এবার শেষবারের মতো সে হারালো। আজ গিয়ে সে চির একলা হলো। আজ সে এমন এক নারী হলো যার আগে পিছে শুধু। আজ সে ফ্রন্ট ইয়ার্ডের গোল পিলারের সাথে হেলান দিয়ে বসে থাকা নিশ্চুপ দর্শক। নাকে ভুর ভুর করে ঢুকছে কর্পূর, গোলাপ জল, সুরমার গন্ধ। সেই গন্ধের সাথে আমজাদ সাহেবের শরীরের গন্ধ মিশে একাকার। অন্তু আবেশে চোখ বুজে নিল। অনুমতি সাপেক্ষে বন্দি হামজাকে আনা হলো আমির নিবাসে। দুপুরের গড়িয়েছে তখন। গুঁড়ো বৃষ্টি ঝরছে গায়ে না লাগার মতো, কিন্তু আকাশে ঘন কালো কুটকুটে মেঘ। আকাশের দুঃখ কমছে না। হামজা পুলিশ ভ্যান থেকে নেমে বিভ্রান্ত হলো। এত লোক আর আমির নিবাস? পা জমে গেল মাটিতে। তবু সেই ভারী পা টেনে হামজা জয়ের সামনে পৌঁছল।
কিন্তু আর শরীর ভর রাখতে পারল না, পড়ে গেল মাটিতে। জয় শুয়ে আছে খাটিয়ায়, নাকে দুটো তুলো গোজা। কি আশ্চর্য স্বপ্ন! তুলো দুটো লাল হয়েছে। হামজা আস্তে করে সেই দুটো খুলে নিল। কি বিশ্রী লাগছে তুলো নাকে। শ্বাস নিতে দেবে না নাকি এই মৌলবীরা? নাক দিয়ে নালির মতো সরু ধারায় রক্ত আসছে। হামজা মনোযোগ মেলে দেখে সেই রক্তের ধারা। কি শান্ত সেই ধারা! গাঢ় লাল খয়েরি রক্তের বর্ণ ধীরে ধীরে জয়ের দাড়ি ও গাল চুইয়ে থুতনি ছুটছে। হামজা তাই তার অবশ হাতখানা এগিয়ে রক্তগুলো আঙুলের ডগায় মুছে নেয়। জয়ের কি হয়েছে সে বুঝতে পারছে না। বোঝার জন্য সে আস্তে আস্তে জয়ের বুকের ওপরের কাফন সরালো। কি বিশ্রী দেখতে দুটো জখম! আরেকটু নিচে নামলে হামজা আরেকটা দেখতে পেত। হামজার হাত দুটো তড়িতাহত রোগীর মতো ঝিকঝির করে কাঁপে। সে ঝুঁকেছিল জয়ের মুখের ওপর, আর সামান্য ঝুঁকে কপালে একটা চুমু খেল। জয়কে একটু বুঝিয়ে বলা দরকার, নয়তো বুঝবে না জয়। খুব অবাধ্য সে তার কম্পিত শক্ত হাত দুটো দিয়ে জয়ের মুখটা আলতো করে হাত বুলিয়ে দেয়। নেড়ে চেড়ে দেখে জয়ের ঠান্ডা হয়ে মুখটা। সঞ্জয়, তোকে বলা হয়নি, আমার শরীরটা ভালো না, খুব শিগগির প্যারালাইজড হয়ে যাচ্ছি আমি। তুই শুনে কষ্ট পাস না, এজন্যই চেয়েছিলাম তুই চলে যা, তারপর আমি যাব। একসাথে চিকিৎসা আর নিরাপত্তা দুটাই নিশ্চিত হবে। আমার আজকাল রাতে ভুলভাল স্বপ্ন আসে, আজও আসছে। আমি দেখছি তুই পালাসনি, যে আমির নিবাসের শিকারি ভিটে থেকে তোকে 18 বছর ধরে দূরে রেখেছি, তুই বরং আমার অবাধ্য হয়ে সেখানে গেছিস। তারপর তো জানিস ওখানে কি হয়। এসব স্বপ্নের কোনো মানে নেই আমি জানি। আবার ঝিরঝিরে বৃষ্টি নামল। হামজা থামল, থমকালো। জয় শুয়ে আছে। বিকেল হয়ে আসছে। আজকের ঘুমটা কেমন জয়ের! সে চোখের সবটুকু তৃষ্ণা মিটিয়ে জয়কে দেখল। তার ঘোলা চোখে জয়ের দাড়ি গোফের জোয়ান মুখটা ঝাপসা হয়ে আসে। সে দেখে একটি কিশোরকে, হুমায়রার ছেলে, বয়স 10, যার পেট ভরানোর জন্য হামজার দুমুঠো খাওয়ার জোগাড় করা খুব জরুরি। জয়কে একটা স্কুলে ভর্তি করাতে হবে, আমির নিবাস থেকে দূরে রাখতে হবে। হামজাকে ছুটতে হবে, খুব ছুটতে হবে। এই দিন দূর করতে হবে, প্রতিশোধ নিতে হবে। জয়কে সাথে নিয়ে অনেকখানি ছুটতে হবে। হামজা ডেকে উঠল, জয়, শোন আমার কথা, একটাবার শোন। আমি তোর সব কথা মেনে নেব। তোর সন্তান মেরেছি না, তুই চাইলে আমি শরীরের ততখানি মাংস কেটে নেবি। শোধ যাবে নাকি তবু হবে না? কি চাস তাহলে? রক্ত চাস? দেব। টাকা তুই একটু হাস, ভাই বলে ডাক। আমি সত্যি মরে যাব। আমি অসুস্থ, বুঝলি? অ্যাক্সিডেন্টটা সিরিয়াস মামলা হয়ে দাঁড়িয়েছে। স্পাইনাল কর্ডে ঠাপ হয়েছি। বেশি দিন বাঁচব না মনে হয়। তোকেই তো সব সামালতে হবে, তারপর বুঝে নিতে হবে এখন থেকেই সব। আমি মরলে তুই কাঁদিস না। আমি তোর সন্তান মেরেছি, ওই জন্যই তো বলছি। তুই কিন্তু পুরনো হামজাকে পাসনি জয়। আজ আমার ভেতরে এক তিল পরিমাণ শক্তি নেই, তবে আমার মনে হয় এত বড় পাপ আমি করিনি যার শাস্তি হিসেবে আমি তোকে এভাবে দেখব। আমার হাতে গড়া তুই আমার সামনে দিয়ে চলে যাবি কি রে? আমার অধিকার নাই? এই যে তোর বুকে গুলি চলেছে, ওই বুক প্রশস্ত করতে আমার বুক ক্ষয় গেছে। এত সহজ নাকি? হ্যাঁ, ওই যে রক্ত ওখানে দলা ধরে পড়ে আছে, ওই রক্ত কার? এই ভিটা আর রক্তের সাথে তোর লেনদেন কবে চুকে গেছে? ওই রক্ত আমার, তোর রক্ত মাংস সব আমার দান। সেই রক্ত তোর এই নেমোখারাম ভিটায় বিসর্জন যাবে? আমি মেনে নেব না। ওঠ, কোর্টের তারিখ আছে সামনে। এবার পালানো হলো না, কিছুদিন জেল খাটা লাগবে এবার। চল ওঠ। হামজা আচমকা তীরবিদ্ধ পশুর মতো গর্জন করে উঠল। ও বাচ্চা, বেঈমানের বাচ্চা! জীবন দিলাম আমি, পালন করলাম আমি, সেই জান তুই হেলায় দান করছিস বাপের ভিটায়? যা বাচ্চা, তোর বাপের ভিটের অধিকার আছে তোর ওপর। তোকে মানা করিনি এখানে আসবি না? তোকে 1.5 যুগ ভুলিয়ে রাখলাম, শিখালাম এই ভিটা তোর না, তোর না, তোর না। তোর কাল আছে, তোর মরণ আছে এখানে। তুই আমার অবাধ্য হলি কি করে? তোকে আটকাতে পারলাম না আমি। পাসপোর্ট কোথায় হারামদা? কেন এসছিস এখানে? জবাব দে, পাকা জয়, কেন এসছিস? কথা বল, কথা বল, কথা বল। হামজার দম আটকে এলো। সে একটু শ্বাসের আশায় আকাশের দিকে তাকায়। আহত জানোয়ারের মতো ভোটা গোঙানি বের হয় গলা দিয়ে। সে কাঁদতে জানে না, অথচ চোখ আজ পাগল হয়েছে তার। বুকের মাঝখানে দুটো আঙুল গেড়ে বারবার ঘষতে লাগলো। বৃষ্টিটা তার উপকারে এলো। বৃষ্টির পানির সাথে ঝুপঝুপ করে যে কত ফোঁটা নোনা জলও জয়ের মুখের উপর পড়ল, জনগণ টের পেল না। মাটি ঘামচে ধরে খাটিয়ার পাশে মাটিতে কপাল ঠেকিয়ে রইল ক্ষণকাল। কোন উপায়ে সে বিশ্বাস করবে কথাটা? এসব মিথ্যা আয়োজন কখনোই যথেষ্ট নয় তাকে বিশ্বাস করাতে যে জয় নেই। জয় নেই মানে কি? বাক্যটাই বেমামান। না, আর ভাবা যাচ্ছে না। আশ্চর্যজনকভাবে তার গোটা শরীরে মুহূর্তের মধ্যে খিঁচুনি উঠে গেল। ডাক্তাররা বলবে এটা হলো সাইকোজেনিক নন এপিলেপটিক সেজার্স।
সে দুই হাতে ঘাস খামচে ধরে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে গেল কিছুক্ষণ। আবার পালা এলো জয়কে ডাকাডাকির। এক্ষুনি উঠবে জয়। কবির এসে পাশে বসে। কবিরের শরীর থেকে থেকে কেঁপে উঠছে। বদ্ধ উন্মাদের মতো দেখতে লাগে তাকে। সে হামজাকে সামলানোর অবস্থায় নেই। কবির ঘাসের ওপর উদ্ভ্রান্তের মতো বসে থাকে। সে বিশ্বাস করার চেষ্টায় আছে। জয় নেই। নেই মানে কি? কোথায় গেছে? যায়নি, যাবে। সেই মৃতের খাটিয়া থেকে জয়কে দুই হাতে বাহুতে আঁকড়ে বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। পারলে এই মুহূর্তে বুকের ভেতরে লুকিয়ে ফেলা উচিত জয়কে, কারণ মৌলভীরা হিংসুক নজরে দেখছে, নিয়ে যাবার পরিকল্পনা করছে জয়কে। সে জয়কে বুকের সাথে চেপে ধরে আকাশের দিকে তাকিয়ে আহত জানোয়ারের মতো এক আর্তনাদ করে উঠল, যে চিৎকার উপস্থিত জনতার পশম শিউরে তোলে। কতক্ষণ ওভাবে বুকের সাথে মিশিয়ে চেপে ধরে রইল বলা যায় না। জয়ের নাক দিয়ে রক্ত আসছে। সেই রক্তে হামজার দেহ মেখে উঠল। আস্তে আস্তে হামজার শরীরের প্রতিটা কোষ শিথিল হয়ে এলো। খিচুনি ভয়াবহ রূপ নিল। জয়কে ছাড়িয়ে নেওয়া তবু মুশকিল তার কাছ থেকে, কিন্তু তার হাতের স্নায়ুকোষ কথা শুনল না। দেহটা মাটির ওপর গলাকাটা মুরগির মতো ছটফট করে লাফাতে লাগল। তুলির মেয়েটা কাঁদল এবার। মামা কাঁদছে, জয় শুয়ে আছে। এতক্ষণ ধরে কাঁদল, জয় উঠল না। তার মানে গুরুতর ব্যাপার। সে গিয়ে তার কচি কচি ছোট ছোট হাত জয়ের মুখে বুলিয়ে দিল। রক্ত লেগে গেল তার কচি হাতেও। সে ফুপাতে ফুপাতে ডাকে, জয়, ওঠো না কেন? মামা ডাকছে যে। ওঠো জয়, আমরা দেখো নতুন একটা জায়গায় এসেছি, একটু ঘুরতে নিয়ে যাবে কি? ওঠো না জয়, তুমি শুয়ে থেকো পরে বাছাই গিয়ে, এখন ওঠো। তুলি সরিয়ে নিল। তাতে কান্নার বেগ বাড়ল কোয়েলের। সে যাবে না জয়ের কাছ থেকে। কি বুঝল সে কে জানে? সে যেন বুঝতে পেরেছে তারা দূরে গেলেই জয়কে সরিয়ে নেওয়া হবে। অন্তুর হাঁটতে সমস্যা। তার জননদ্বার তখনও লাল তরলে সিক্ত, যেমনটা জয় আমিরের বুক। কয়েকজন স্থানীয় মহিলা জয়ের বউকে ধরে এনে খাটিয়ার পাশে বসায়। অন্তুও ঠিক হামজার মতো একইভাবে কেবল চোখ ভরে দেখে জয়কে। কিছু বলার নেই তাদের, শুধু বিশ্বাস করার হিসেব মেলানোর আছে। কি ঘটে গেছে? একজন জানের সঙ্গী, আরেকজন জানের দুশ্মন, অথচ দুজনের কাছে জয় সবচেয়ে জটিল বন্ধনে বাঁধা। অন্তুর হাতের মুঠোয় তখন জয়ের ব্যবহৃত গলার শিকল আকৃতির লোকেটওয়ালা চেন, ব্ল্যাক টাংস্টিনের আংটি, রূপার রিস্টলেট, সেসব জয়ের দেহ থেকে খুলে নিয়ে তার স্ত্রীর হাতে দেওয়া হয়েছে। সে হাতের মুঠোয় চেপে ধরে সেগুলোকে অনুভব করে। কঠিন ধাতব জিনিসগুলোতে জয় জয় রব। অন্তু জয়ের ওপর ঝুঁকে বসে। অন্তুকে অবাক করে টুপ করে এক ফোঁটা চোখের পানি জয়ের গালের ওপর পড়ে। অন্তু বিস্ময়ে পড়ে। যেদিন আব্বুকে এভাবে দেখেছি সেদিন মনে হয়েছিল আপনাকে এভাবে দেখলে আমি হাসব, অথচ হাসছি না আমি। আজ খুশির দিন হবার ছিল আমার। খুশি নই আমি। আমার হিংসে হচ্ছে আপনার ওপর। আজ আজাদ হলেন আপনি, কয়েদি আমি হলাম। আমার আসামি মুক্ত হয়ে গেল। আমার তার লড়াই ফুরিয়ে গেল। আমার ভীষণ কান্না পাচ্ছে। আপনি দেখবেন না আমার কান্না? আমার বুক ভেঙে চুড়ে কান্না পাচ্ছে। এই জীবন খুব ভার হবে। আমার কাঁধে ব্যথা অনুভূত হচ্ছে। সব দায় আপনার, জয় আমির। ঝুপঝুপ করে চোখের পানি ফেলতে ফেলতে অন্তু কথাগুলো বলে। তার কণ্ঠস্বর কি যে সুন্দর শুনতে লাগে। আখিরাতে দেখা হলে এই বিরোধের খাতা আমি আবার খুলব। ততদিন মুলতবি হল। অন্তু ডুকরে কেঁদে উঠল। সে বসেই রইল। এক সময় তাদের পাশ কাটিয়ে একদল খাটিয়া তুলে নিয়ে চলে যায়। জয় আমির নিজের পরিচয়, ভিটে মাটি ও পেছনে একজন হামজাকে মাটিতে ছটফট করা অবস্থায় ফেলে দিব্যি চারপায়া খাটিয়ায় চড়ে কোথাও চলেছে। তার পাপ তার আগে আগে পা বাড়িয়েছে। সেটা অদৃশ্য বলে দেখা গেল না। মালিকের কাছে পাপের হিসেব আজ সব কিছুর আগে। সেখানে মায়া থাকবে না, স্মৃতি অথবা মানবিকতা নয়, থাকবে শুধু ঘুটঘুটে অন্ধকার ও হিসেবের খাতা। প্রতিটা পাপ পুণ্যের হিসেব দিতে জয় আমির ঘটা করে এগিয়ে গেল অনন্তে। যাযাবর জীবনযাপনকারী পাপিষ্ঠ জয় আমিরের স্থায়ী ঠিকানা হলো এতদিনে। তার ঠিকানা হলো পূর্বপুরুষদের পুরনো গোরস্থান, ঘোড়াহাটের কেন্দ্রীয় কবরস্থান। এই ঠিকানায় দাখিল হবার পর হয়তো আজ জয় আমির কথা বলতে কেবল গলা ছেড়ে বলতো, গুরু, ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই। জয় আমির কবরে শায়িত হবার সাথে সাথে তাকে সর্বাধিক ভালোবাসা ও ঘৃণাকারী দুজন হাসপাতালের বেডে শায়িত হল। মাহাজেবিনকে রিমি ও কবির টেনে টুনে জোরপূর্বক ভর্তি করালো। রিমির কত অভিমান জমেছে তা জানে আরমিন। সেই অভিমান নাকের ডগায় রেখে রিমি অভিযোগ করে, একাটাবার আমায় অন্তত বলতে পারতেন আপনার পেটে সন্তান।
এটুকু বিশ্বাস করা যায় না? না, আমি খুব খারাপ মহিলা। হ্যাঁ, আপনার এইটুকু ব্যাপার জানার যোগ্যতা আর অধিকার নেই আমার। মাহাজেবিন রিমির হাত দুটো হাতের মুঠোয় জড়িয়ে ধরল। রিমি, রিমি, শুনুন আমার কথা। আপনি পতিভক্তা, সরলা নারী। যদি ফাঁস হয়ে যেত এ কথা। জানেন, এই ভয়ে কত রাত রবের কাছে কেঁদেছি, আমার পেটটা যেন উঁচু অবধি না হয়, আমার যেন বমি না হয়, আমি যেন দুর্বল না হই, যতদিন পাপীরা বন্দিত্বে না যাচ্ছে। রিমি কেঁদে ফেলল। দিন কয়েক অবজারভেশনের পর ডাক্তারেরা হামজার শারীরিক ও মানসিক অবস্থার একটি লম্বা ফিরিস্তি দিলেন। অ্যাক্সিডেন্টের ফলে হামজার মেরুদণ্ডের স্পাইনাল কর্ডে যে ভয়াবহ ক্ষতিটা হয়েছিল, তাতে হামজার শরীর ধীরে ধীরে প্যারালাইজেশনে যাচ্ছিল। কিন্তু এর মাঝে তার মস্তিষ্ক অসহনীয় পর্যায়ে নিউরোজেনিক শক পেয়েছে। তাতে প্রথমে ব্লাড প্রেশার লো হয়েছে, সেক্ষেত্রে মস্তিষ্ক ও স্নায়ুরজ্জুতে অক্সিজেন যাতায়াত কমেছে। কর্টিসলের মাত্রা বাড়ায় নিউরোটক্সিক কন্ডিশন তৈরি হয়ে স্নায়ু সংযোগ নষ্ট হয়ে গেছে পুরোপুরি। তাদের অবজারভেশন তাদেরকে হামজার মোটর নিউরন ধ্বংসের বার্তাও দিয়েছে। এসব বর্ণনা রোগীর লোককে দেয়া হয় না। তারা বড়জোর সবাইকে জানিয়ে হামজাকে তার জীবনের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত একটি বস্তুর সাথে জুড়ে দিতে পারে। সেটা হলো হুইল চেয়ার, যেখানে হামজা এক জীবন পক্ষাঘাতে কাটাবে। কিন্তু হামজাকে কোন উপায়ে এই সাজা কবুল করানো যাবে? সে তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, সে ফাঁসিতে ঝুলে পড়বে। এক জীবন পঙ্গু হয়ে সে বাঁচবে না, জয়কে ছাড়া বাঁচবে না। সে যে ক্ষমতা প্রতিপত্তির পেছনে নিজেকে ক্ষয় করেছে, তা হারিয়ে সে বাঁচবে না। তার কাছে না বাঁচার অসংখ্য কারণ থাকতে সে বেঁচে থেকে ভয়াবহ জীবন পার করার মতো উন্মাদ নয়। সপ্তাহখানেক পর হাসপাতালে কবির এসেছে মাহাজেবিনের কাছে। তুলি ওই তো মেঝের ওপর বসে আছে দেয়ালে হেলান দিয়ে। কোয়েলের সাহস নেই মায়ের কাছে গিয়ে আহ্লাদ করার, তার কথা শোনার, সাথে খেলার, আহ্লাদ দেখার একটা লোক আজ কয়টা দিন ফাঁকিবাজি করছে খুব। হাসপাতালের বারান্দায় আজ কতগুলো দিন ধরে অপেক্ষা করে সে রোজ। জয়টা কি পরিমাণ বেয়াদব হয়েছে ভাবা যায়। বড় মামা হাসপাতালে, আরমিন মামনি হাসপাতালে, অথচ বেয়াদব জয় একবারও এলো না দেখতে। তার মায়ের মেজাজটা এত খারাপ হয়েছে যেন কোয়েলকে চেনেই না। আজ কয়টা দিন কবির মামা তাকে খাওয়ায়, কবির মামার কাছেই সে থাকছে। জয়ের কথা মনে পড়লে সে কবির মামার গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করছে জয়ের কথা। কবির মামা যে খুব ভালো কিছু করছে তা না, শুধু চেয়ে থাকছে কোয়েলের দিকে। মুখে একটু হাসি নেই, কেমন চোখ দুটো লাল হয়ে যায়, যেন কাঁদবে। মায়ের কাছে যেতে ভয় লাগে, কর্কশভাবে তাড়িয়ে দেয়, একা থাকতে চায়। কোয়েল খুব কষ্টে আছে। তার মনে আছে সেদিন সে জয়কে উঠিয়ে নিয়ে কিছু মানুষকে চলে যেতে দেখেছে। কোথায় নিয়ে গেছিল সেটা জানা হয়নি। মায়ের কাছে জিজ্ঞেস করার অবস্থা নেই। তুলিকে দেখতে পাগলিনী লাগে। সে খায় না কিছু, মাথায় তেল চিরুনি পড়েনি বহুদিন যেন। শরীরের দুধ আলতা রঙে আলকাতরার ছোপ পড়েছে। সে একটি নোংরা বাপের অবৈধ মেয়ে। মানুষ হয়েছে বাপের সৎ মায়ের কাছে। ছোট বোনের মতো একটা তরু ছিল, চলে গেছে। বিয়ে হয়েছিল এক নষ্ট পুরুষের সাথে। তাকে তার ভাইয়ের মতো দেখতে হামজা খুন করেছে, তার বাপের বোনের ছেলে। আত্মীয় বলতে একটা জয় ছিল। তাকে তুলি সপ্তাহখানেক আগে চারপায়া পালকিতে চড়ে পালাতে দেখেছে। সবাই কি তুলির দায়ভার উঠানোর ভাই এভাবে পালিয়ে যাচ্ছে? তার এখন এই মহাবিশ্বে কেউ নেই আর। সে একজনের আছে, তার মেয়ের মা সে। কিন্তু তার সাধ্য নেই সেই মেয়ের ক্ষুধা নিবারণে এক ছটাক দুধ কিনে পান করানোর। কোয়েলকে ডেকে নিয়ে মাহেজাবিন কোলে বসায়, প্রগাঢ় স্নেহে দুটো সিক্ত চুমু খায়, মাথায় হাত বুলায়। এক এতিম শিশুকন্যা, ঠিক তারই মতো, যার দুনিয়ায় আপন বলতে এক অসহায় মা ছাড়া কেউ নেই। কবিরটা থুতনি বুকের সাথে ঠেকিয়ে খুব কাঁদল অন্তুর কাছে। ছেলে মানুষের কান্না অদ্ভুত এক দৃশ্য। অন্তুর মায়া হয়। এক পাপিষ্ঠের জন্য এক যুবকের এই বুক ভাঙা কান্নায় সে অবাক হয়। অদ্ভুত অনুভূতি হয় তার। আমারে ক্ষমা করে দিয়েন ভাবি। আমি সেই দিন জাইনলে আপনারে সাথে করে নিয়ে মেলা দূর পালাইতাম, আপনার ওই বাড়িতে রাখা যাইতাম না। আরও কত পাপ করছি, আমারে ক্ষমা করেন। আমার কত ভুল হইছে, কত অকাম না বুঝেই করছি, কষ্ট দিছি আপনারে। আপনি যা উল্লেখ করছেন সেগুলো আমার কাছে কোনো অপরাধ নয়। আপনি এটাই বা কেন ভাবছেন সেদিন আমি যেতাম আপনার সাথে? কোথায় যেতাম, কাদের সাথে? আপনাদের পথে চলে সুরক্ষিত থাকার লোভ আমার কবে ছিল? একটা কথা বলুন তো। কবির মাথা তোলে। আপনাদের মনে হয় আমি নিজের সাথে ঘটা অন্যায় মাথায় তুলে রেখে প্রতিশোধের নেশায় এত কিছু করলাম? কবিরের কাছে জবাব নেই। মাহেজাবিন মলিন হাসে, আনমনে নিজ মনে বলে, আমি যেদিন বড় ঘরের বাচ্চাদেরকে দেখেছি, আমি একজন মুরসালিন মহানকে দেখেছি। আমার জীবন ও পরিস্থিতির ওপর থাকা সমস্ত ক্ষোভ পানি হয়ে গেছে, ধৈর্য বেড়ে অসীম হবার পথে। আমি এক এমন পুরুষকে দেখেছি যার জীবনের ত্যাগ, তিতিক্ষা, আদর্শ ও হারানোর সামনে আমার জীবনের ক্ষয় নেহাত তুচ্ছ। ওদেরকে দেখার পর থেকে আমি আর প্রতিশোধের কথা ভাবার ফুরসত পাইনি লজ্জায়।
ছোট ছোট শিশুদের জীবনে যারা এমন দুর্ভোগ আনতে পারে তার তুলনায় আমার সাথে তারা কী বা এমন করেছে? আমি আপনাদের বড় ভাইদের কাছে কৃতজ্ঞ আমাকে তুলনামূলক এত শান্তির জীবন দেওয়ার জন্য। মুমতাহিনার তুলনায় আমি ভাগ্যবতী, মুরসালিন মহানের তুলনায়, তরু, রূপকথা আপা আর ছোট বাচ্চাদের তুলনায়। এর পরেও আমার জীবনের প্রতি ক্ষোভ থাকলে আমি অকৃতজ্ঞদের দলে পড়ে যাব। আমার রব আমাকে অবশ্যই ভালোবাসেন। আমি কিছুই হারাইনি। তিনিই যা আমানত আমায় দিয়েছিলেন তিনিই কেড়ে নিয়েছেন। কিছুই তো আমার নয়। কবির মাথা তুললই না। অনুতাপ ও দুঃখে ব্যাকুল হয়ে পাগলের মতো বারবার ফুঁপিয়ে নাক টানতে লাগল। জয় ভাই মুরসালিন মহানরে মারেনি। আর বাচ্চাদেরকে, ওদেরকেও কি মারেনি সে? মাহেজাবিন যেন একটু সপ্রতিভ হয়। আহাদরে জয় ভাই মারছে, সাথে আরও কয়টারে। বাকি বাচ্চা করে এমপির কাছে দেওয়া হয়েছিল। ওরা এখন গুম হয়ে গেছে। নাই আর। মাহেজাবিন চোখ বোঝে। মৃত মানুষটার ব্যাপারে আর ঘৃণিত সত্য শোনার শক্তি তার নেই। সে সত্যিই অনেক চেষ্টা করেছে জয় আমিরকে ক্ষমা করার। সে ব্যর্থ। বারবার যখন নিজের সাথে ঘটা সকল অন্যায়ের জন্য সাপ মনে জয় আমিরকে ক্ষমা করে দিতে সফল হয়েছে, তখন তার এই পাপগুলো এসে তার চেয়েও বেশি ঘৃণা জড়ো করেছে বুকের ভেতরে। সে হাত উঁচিয়ে ধরে থামায় কবিরকে। কবির মুখটা নুইয়ে অপরাধী হয়ে বসে রইল। মাহেজাবিনের ভেতর থেকে ব্যথা সামান্য ঝাপসা হয়। কবির তার ওপর যেন শুরু থেকেই সদয় ছিল। তার মায়া হয় কবিরের ওপর, ইচ্ছে করে সান্ত্বনা দিতে, কিন্তু সে পারে না। তার মুখটা অন্তরের মতো নয়। নারকেল ভালো উদাহরণ তার ক্ষেত্রে। সে মৃদু স্বরে জিজ্ঞেস করে, তার পাপ নিয়ে আপনার এত অপরাধবোধ? কে আপনি জয় আমিরের? বন্ধু, সঙ্গী, আত্মার সম্পর্ক? কে? কেমন করে মাথা নাড়ে কবির? জানা নাই, আমার জানা নাই। কবির আবার কেমন কাতর হয়ে পড়ল এই প্রশ্নে। মাহেজাবিন তখন এক প্রশ্ন রাখে, আপনি বিয়ে করেছেন কবির ভাই? কবির তাকায় অন্তর দিকে, নিজেকে সামলায়। তার বুকে শান্তি আনে অন্তর ডাক। সে তাচ্ছিল্য করে ব্যথিত হাসে। যে বিয়ে দিবে সেই তো ফাঁকি দিয়ে পালাইছে। তার ঘরোয়ালি হিসেবে আমি যদি দায়িত্বখানা নিই, কবির বিশ্বাস করতে পারে না। তার আধ ভেজা চোখ দুটো বিস্ময় ও প্রশান্তি উল্লাসে চিকমিক করে ওঠে। মাহেজাবিন বলে, একজন সুন্দরী অসহায় কনে আছে আমার হাতে। তার আছে তার চেয়েও সুন্দরী নিষ্পাপ এক শিশু মেয়ে। বলুন, কবুল? কবির বিভ্রান্ত হয়, কথা বলতে পারে না। তার বুক কাঁপে দুরু দুরু করে। মাহেজাবিন তুলির দিকে ইশারা করে, দেখুন তো, পছন্দ হয়? কবির এক নজর তুলিকে দেখে। তার অস্থির লাগে। পাটোয়ারি বাড়ির মেয়ে, সবসময় সমীহের নজরে দেখা নারীকে সে হবু স্ত্রীর চোখে দেখতে গিয়ে থতমত খায়। সেই লোক আপনাকে বিয়ে দিতে চেয়েছিল? তাকেও। সে তো ভালো লোক ছিল না, ছিল এক নম্বরের সুযোগ সন্ধানী। সুযোগ বুঝে ওয়াদা ছেড়ে ছুড়েই পালিয়েছে। কবির মাথা নত করে। মাহেজাবিন খুব সামান্য হাসে। মাথা যদি সম্মতিতে নত হলো, তো আমি আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব কবির ভাই। কবির আপ্লুত হয়ে ছটপট করে ওঠে। নিজের মুখ চোখে দুই হাত বুলায় অপ্রস্তুতিতে। কোয়েল বুঝতে না পেরে একবার কবির মামা, আবার মামনির দিকে চায়। কবির শুধায়, কোথায় যাবেন আপনি? হাসপাতাল থেকে। মাহেজাবিন কিছুক্ষণ চুপ থেকে বলে, একটা উপকার করুন আমার। এর কোনো দাম দিতে পারবো না, কিন্তু আমার কাছে কিছু নেই। লজ্জা দিতেছেন অধমরে। মাহেজাবিন মাথা নাড়ে। রউফ কায়সারকে একটা খবর দেবেন, সে যেন একটু দেখা করে আমার সঙ্গে। কবির জিজ্ঞেস করে না কেন, চুপচাপ সম্মতিতে মাথা দুলায়। অন্তু, তুলি ও রিমিকে ডেকে নেয়। কবির তাতে আরও দ্রুত দূরে সরে গেল। তার অদ্ভুত রকমের অস্থির লাগছে। তার একবার এক্ষুনি কবরস্থানে যাওয়া দরকার। তার বিয়ের কথা চলছে। বিয়ের ঘটক যে লোকের ঘরোয়ালি, তার কাছে একটু ক্ষোভ ঝাড়া দরকার। অন্তুর পেছনে এমপির গোটা পার্টি পড়ে আছে। এখন সে পুরস্কার ঘোষিত নিখোঁজ ছাগলের মতো। যে যেখানে পাবে পুরস্কারের লোভে শিকার ঘরে নিয়ে দিয়ে সম্মানী আদায় করবে। বাপ্পির লোক হাসপাতালে আসেনি, তার কারণ হামজাকে পাহারা দিতে পুলিশ মোতায়েন রয়েছে হাসপাতালে। সাথে কবির নিজেদের গোটা দলবল আশেপাশে ভিড়িয়ে রেখেছে। হামলা হলে হাসপাতালে একটি সংঘর্ষ নিশ্চিত হবে। পাটোয়ারি বাড়ি হামজার নামে, যৌথ মালিকানায় কেউ নেই। সুতরাং আইনতভাবে তার বাড়িটি সরকারিভাবে বাজেয়াপ্ত হবার কথা। কিন্তু হলো যেটা, হামজা যে বাড়ির ব্যবসায়িক গোডাউনে টর্চার সেলের মতো জাহান্নাম খুলে রেখেছিল, সেই বিষয়টি চাপা দেওয়া হলো। হামজা দলীয় কর্মী। তার বাড়িতে এমন কিছু রয়েছে, ঘটেছে, এটা সরাসরি জানতে দিলে জনগণের ভেতরে খুব পয়দা হবে। বিষয়টা খুব খারাপ হবে। হাজান হোক, হামজা সরকারি দলের কর্মী। তার কর্মের ক্রেডিট দলের নামে যায়। সুতরাং ওটা ইস্পাত লোহার গোডাউন হিসেবে রয়ে গেল। কিন্তু হামজার অপরাধ, এবং সেটা একটাই, এমপির খুন, নয়তো বাকিগুলো ধরা হতো না। বাড়ির মালিকানায় কেবল সে আছে, তাই পাটোয়ারি বাড়িটাকে সিল গালা করা হলো। আইনত অনুমতি যদি কখনো পায়, তবে ওখানে কেউ বসবাস করতে পারবে। হামজার চিকিৎসার জন্য ওয়ার্কশপের কাঁচামাল খুব সুলভ মূল্যে বিক্রি করল রিমি। লাভ হলো না কিছুই। থেরাপি মনের সান্ত্বনা বই কিছু নয়।
মস্তিষ্কের ওপর হাত ঘোরানো মুশকিল। হামজার স্পাইনাল কর্ড পুরোপুরি ধ্বংস। জীবন মৃত হয়ে উঠল হামজা। দেখলে মনে হয় না সে জীবিত আছে। চলমান জগতের সঙ্গে মানসিক ও শারীরিকভাবে সকল সংযোগ বিচ্ছিন্ন করে সে চলে গেছে সাবকনশাস রেলমে। রিমির বাড়ি থেকে লোক এলো এতদিন পর। মেয়েকে তারা ত্যাগ করেছিল। যখন হামজার প্রতিপত্তি বাড়ছিল কিন্তু তা রিমির বাপ চাচাদের কাজে লাগেনি, তখন মাঝার কতবার রিমিকে তালাক দিয়ে চলে আসতে। রিমি যায়নি। তার স্বামী কোনো স্বার্থ হাসিলের হাতিয়ার নয় এটা বলে অপমান করে তাড়িয়েছে। হামজা সচল থাকা অবস্থায় সাহস ছিল না ও বাড়ির কেউ রিমিকে ছাড়িয়ে নিয়ে যায়। এমনকি মাঝারের মৃত্যুর পরেও না। মাঝার ও ঝন্টু সাহেব মরার পরেও সাহস হয়নি সরাসরি দুই ভাইয়ের উপর আঙুল তুলতে। কিন্তু এখন হামজার দিন ফুরিয়েছে। তারা রিমিকে ছাড়িয়ে নিতে এলো। হামজার সামনেই রিমির বাবা দাঁড়িয়ে বলল, তোরে বিয়ে দিয়ে দেয়া মানে বিক্রি করা রে? চল, বহুত হইছে। এক মরার ঘর করার জন্য পড়ে থাকবি? আর তার ঘরই বা কই? সরকারে তো সিল মারছে সেইখানেও। এই হাসপাতালে দাসীর মতন পড়ে থাকবি? আমার সাথে চল। এই বয়সে এই সর্বনাশ কেন? মেয়ে কি আমি খেলা খেলতে জন্ম দিছি? আর কিসের আশায় পড়ে থাকবি? একটা সন্তান হইব না, না খেয়ে মরা লাগবে। খুব বড় বড় কথা বললেন আজ রিমির বাবা। হামজা এতগুলো দিনে চলমান পরিবেশের কোনো কিছুতে মনোযোগ দেয়নি। জয় আর নেই এই কথাটা নিজেকে বিশ্বাস করানোর ব্যস্ততায় আর কোথাও মনোযোগ দেওয়ার ফুরসত পায়নি। আজ আর চোখে রিমির দিকে খেয়াল করে। তার চোখে রিমিকে আটকে রাখার প্রয়াস নেই, অধিপত্য নেই। শুধু নির্বাক এক পক্ষাঘাতগ্রস্ত হিসেবে সে দুর্বল চোখ দুটো তুলে রিমির প্রতিক্রিয়া খেয়াল করতে চাইল। রিমি বলে, আব্বু, আপনি আমার স্বামীর ব্যাপারে কথা বলছেন। সে অসুস্থ, মৃত নয়। আর আমি তার সঙ্গে পালিয়ে আসিনি। আপনারা বিয়ে করিয়ে সঙ্গে দিয়েছিলেন। এরপর তার সঙ্গে থাকাটাই আমার জীবন। সেই সঙ্গে ঘর থাকুক ন। যদি কোনো দরকারে আপনার কাছে যাই, ফিরিয়ে দেবেন না, এইটুকুই অনুরোধ। যেমন তার স্ত্রী আমি, আপনার মেয়েও। আপনাদের পার্টিতে কি হয়েছে তা মনে না রেখে মনে করুন না যে আপনার মেয়ের জামাই অসুস্থ। সে সুস্থ হোক, তারপর না হয় তার অপরাধ হিসেব করব। রিমি বাবা মেয়েকে ধরে কেঁদে ফেললেন। তিনিই 17 বছর বয়স্কা ছোট্ট মেয়েকে এই রাক্ষসের কাছে বিক্রি করেছিলেন ক্ষমতার স্বার্থে। আজ এমনটাই উপলব্ধি হলো তার। আজ মেয়ে নারী হয়েছে, বড় হয়েছে, ভারী কথা শিখে গেছে। কিন্তু হারিয়ে গেছে জীবনের সকল চাঞ্চল্য আর রং। পরনের শাড়িটা মলিন, মুখটায় যেন বার্ধক্য এসে জমেছে। বয়স এখনো 23 পেরোয়নি। এর দায় কার? তার নিজের। সিংহভাগ। মেয়ের কাছে বড় লজ্জিত হয়ে বুকে ব্যথা নিয়ে ফিরে গেলেন তিনি। হামজার আজ আবার মরার শখ জাগে। তার মনে হলো রিমির সাথে সে জুলুম করেছে। কিন্তু কি জুলুম? সে তো এমনই। তা মানতে পারল না কেন রিমি? রিমির কাছে সে ক্ষমা চাইবে? কি বলে ক্ষমা চাইবে? সে তো অপরাধ করেনি। তার পচটাই ছিল ওটা। সে যা করেছে সেটাই তার কাজ ও নীতি, রাজনীতি। দোষ রিমির। সে কেন আরমিনের মতাদর্শে লালিত হতে গেছে? রাউফ কায়সারের কাছে মাহজাবিন নিরাপত্তা চাইল। দিনাজপুর থাকার নিরাপত্তা। 3rd ইয়ারের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা সে দিতে পারেনি। মনোয়ারা রহমানের কাছে গর্ভাবস্থাকালীন সংকটে অনুপস্থিতির আবেদন ও রিপোর্ট জমা দেবার পর মনোয়ারা রহমান কনসিডার করলেন। গোটা ভার্সিটি ও অঞ্চল থমকে গেছিল জয় আমিরের মৃত্যুর সংবাদে। কেউ কেউ লাশ দেখতে না পাওয়ার আফসোসে গুম রইল। এ নিয়ে ভার্সিটি প্রাঙ্গণে মৃদু ক্ষোভ বইল। লাশ কেন ঘোড়াহাটেই দাফন করে শুধু খবর আনা হয়েছে? জয় আমিরের কি আছে ঘোড়াহাটে? সব তো বাঁশের হাট আর বিশ্ববিদ্যালয় তার। বিশ্ববিদ্যালয়ের অধিকার ছিল জয় আমিরের ওপর। পরীক্ষা দেবার অনুমতি পেল মাহজাবিন। পড়ালেখার খরচ আর এতগুলো পেট চালাতে মাহজাবিনের উপার্জন দরকার। সব ব্যবস্থা না করে মা ও ভাবিকে দিনাজপুর আনা যায় না। নিজের জন্য তখন দামি ওষুধের ফর্দ লিখে দিয়েছে ডাক্তার। সেই প্রেসক্রিপশন কোথাও হারিয়ে ফেলল সে। ওষুধ কেনার পয়সা নেই, প্রেসক্রিপশনের কি কাজ? দিনাজপুর থাকা তখন বাঘের খাঁচায় মুরগির মতন। রাউফ কায়সার কতটুকু নিরাপত্তা দিতে পারে তাকে? স্বল্প পরিচয়, এছাড়া একজন সরকারি কর্মকর্তার কাছে ব্যক্তিগত নিরাপত্তা আশা করাটা বেমানান। আমজাদ সাহেবের বাড়ির পেছনে 1 কাঠা জমি পড়ে আছে এখনও, ছোট কস্তুরীর খাল হিসেবে। ওটুকু বিক্রির সিদ্ধান্ত নিয়ে অন্তু কুষ্টিয়া যাওয়ার প্রস্তুতি নেয়। অনুমতি সাপেক্ষে পাটোয়ারি বাড়িতে শেষবারের মতো ঢুকেছিল সে সেদিন। শুকনো রক্তে জড়ানো ড্রয়িং স্পেস পেরিয়ে অন্তু সোজা সিঁড়ি বেয়ে ছাদে উঠে যায়। আকাশ একটু মেঘলা, বাতাস বইছে খুব। তাতে ধারণা করা যায় বৃষ্টি নাও আসতে পারে। মালিক নেই আজ কতগুলো দিন, তবুও গুনলে কবুতর সংখ্যায় বেশি পাওয়া যাবে। এমনটা হতো।
জয়ের কেনা কবুতর উড়াউড়ি শেষে সাথে নতুন কবুতর নিয়ে আসত, কারণ কবুতররা জেনে গেছিল জয়ের ছাদে ভিআইপি খাবার মেলে। কত জাতের কবুতর, সবচেয়ে বেশি সাদা পায়রা। প্রত্যেক জাতের জন্য আলাদা আলাদা খোপ। আজ কদিনে ভীষণ নোংরা করে ফেলেছে ছাদ আর খোপগুলো। সাদা পায়রাগুলো দেখে অন্তুর চোখে বিভ্রম তৈরি হয়। কবুতর ঝাপসা হয়। সে দেখে বড় ঘরের কবুতরগুলোকে, সাদা ধবধবে পাঞ্জাবি, পায়জামা, টুপি পরা নিষ্পাপ কবুতরের ঝাঁক। ঠিক এদের মতন বহুদিন না খাওয়া, পিপাসায় কাতর। অন্তু ধপ করে বসে পড়ে ছাদের ওপর। অসুস্থ লাগে তার খুব। জয় আমির কি করেছে তাদের সাথে? সে কলঙ্কিত এক নারী। সে এমন এক পাপিষ্ঠর ঘরের স্ত্রী যার পাপ নিকৃষ্টতাকে হার মানিয়েছে। এই কবুতরগুলোকে ঠিক রোজ দানা খাইয়েছে জয় আমির। পানি পান করানোর জন্য কতগুলো শৌখিন পাত্র ছাদ জুড়ে রাখা, কত রকম দামি শস্যের আয়োজন ছিল সাদা পায়রাগুলোর জন্য। অথচ নিষ্পাপ ছোট ছোট মানব সন্তানদের জন্য সামান্য প্রাণ ভিক্ষা দেবার প্রয়াস ছিল না যার মধ্যে। তার বিধবা স্ত্রী হিসেবে মাহেজাবিন আজ সাদা পায়রাগুলোর সম্মুখে অনেকক্ষণ বসে রইল, নিজেকে ধিক্কার দিল। তার হঠাৎই মনে হলো বাংলাদেশের আইন জয় আমিরদেরকে শাস্তি দিতে প্রস্তুত নয়। আচ্ছা, সে কি এই কাজটা করতে পারত না? সে কেন পারেনি ঘুমের মাঝে জয় আমিরের গলাটা কেটে দ্বিখণ্ডিত করে ফেলতে? হামজার পাটোয়ারি তার পাশের ঘরে কত রাত বেঘরে ঘুমিয়েছে। কিসের আদর্শ মাঝখানে এসে দাঁড়িয়েছিল যে আদর্শে নিষ্পাপ শিশুগুলোর প্রাণ বাঁচাতে দুটো রাক্ষস বধ সে করতে পারেনি হাজার সুযোগ পেয়েও? যে দুটো নাগালে ছিল তাদেরকে বধ তো সে করতেই পারত। এমন দুজন খুনিকে হত্যা করে এক জীবন কারাগারে কাটানোর চেয়ে সুখের আর কি হতো? এই ধিক্কৃত ধ্বংসপ্রাপ্ত জীবন অসহনীয়। সে কোন আইনের আইনজীবী হতে চায়? আইন কোথায়? যেখানে আইন নেই সেখানে আইনজীবীর কিসের? দেশ কোন দিকে হাঁটছে? কাদের হাত ধরে এগোচ্ছে? সেই দেশে কিসের আইনজীবী হবে সে? সে কি করে এক ভুল দেশে জন্মে এক ভুল স্বপ্ন লালন করেনি নিজের মাঝে? ছেড়ে দিয়ে পোষা পায়রা জয়ের, উড়িয়ে দেবার উপায় নেই। সারাদিন এদিক ওদিক উড়ে এসে দানা খাওয়ার সময় অথবা সন্ধেবেলায় ঠিক ফিরে আসে তারা জয় আমিরের তৈরি নিড়ে। মাহেজাবিন আবার তাচ্ছিল্যে হাসে। সামান্য পায়রাকে কতটা স্বাধীনতা দিয়ে পালন করেছে লোকটা, অথচ মানুষ তার কাছে এই সুযোগ পায়নি। সে নিজেও বোধহয় পারেনি মানুষগুলোর জন্য কিছু করতে। আজ পায়রাগুলোকে অন্তত মুক্ত করা যাক। এ বাড়িতে ওদেরকে দানা পানি দেবার মতো আর কোনো প্রাণ থাকবে না। সে তাদেরকে তাড়িয়ে দিতে চাইল। তারা মাহেজাবিনকে খুব চেনে। তারা বরং খুশি হয়েছে, বাড়ির লোক এসেছে, কিছু খাবার মিলবে। তারা উড়বে কেন? এটাই তো আবাস তাদের। তারা বাঘবাকুম রবে জয় আমিরকে ডাকল কিনা কে জানে। তাদেরকে তাড়ানো গেল না। মাহেজাবিন রুমে এসে গম পেল। সেগুলোর সাথে বাসি পানি তুলে নিয়ে গিয়ে শেষবার সে কবুতরগুলোকে খেতে দিল। ঝেপে এলো সবগুলো তার পায়ের কাছে। দুটো সাদা পায়রা তুলে আদর করে মাহেজাবিন। বাকিরা গা ঘেঁষে। তাদেরকেও হাতে তুলে আদর দেয়, আহ্লাদে সমস্বরে ডাকে। সন্ধে হয়ে আসছিল, তাকে যেতে হবে। একবার পেছন ফিরে কবুতরগুলোকে দেখে নেমে এলো সিঁড়ি বেয়ে। এরপর বহুদিন কোনো মালিককে এবং খাবার না পেয়ে ওগুলো গন্তব্যহীন উড়াল দেবে পাটোয়ারি বাড়ি ছেড়ে। তখন এই বাড়ি পুরোপুরি প্রাণমুক্ত হবে। অন্ত নিজের রুমে এলো। নিজের রুম নয়, জয় আমিরের রুম। সে ভাগ পেয়েছিল। সেখানে ঢুকতেই 3 দেওয়াল জুড়ে বড় বড় ফ্রেমে টাঙানো ছবি। অন্ত রুমটা দেখে। বিছানাটা পড়ে আছে, জয় আমিরের বালিশটাও, চাদরটা জড়ানো। রুম জুড়ে ভ্যাপসা একটা গন্ধ। জয় আমিরের শরীরের ঘাম, রক্ত, পারফিউমে মেশা বাসি গন্ধের সাথে আরও কিছু গন্ধ মিশে বদ্ধ ঘরটায় অদ্ভুত এক গন্ধ জড়ো হয়েছে। আলমারি ভর্তি প্যান্ট, শার্ট, লুঙ্গি, পারফিউম, ঘড়ি। রুমের আসবাব, বাথরুমের সরঞ্জাম, সেখানকার হ্যাঙ্গারে ঝুলছে তার গামছা, দুটো নোংরা তোয়ালে। বাথরুমের শুকনো মেঝেতে পড়ে আছে দুটো ভেজা লুঙ্গি। অন্তুর অস্থির লাগে। সে বসে মেঝের ওপর। মাগরিবের আজান হলো তখনই। সে আস্তে আস্তে উঠে গিয়ে অজু করে। বহুদিনের শুকনো বাথরুম ভিজে ওঠে তাতে। মাহেজাবিন জয় আমিরের ঘরটাতে শেষবার মাগরিবের নামাজ আদায় করে। নামাজ শেষে একাকিত্বের সুযোগে হু হু করে কাঁদে সে। তার সন্তান নেই, বাবা কবরে শায়িত। আজ কতগুলো দিন আসামিও। জীবন খুব ভারী লাগে তার। সকাল থেকে কিছু খাওয়া নেই, খিদেও নেই। কান্না করার ফলে শরীর ও মন আরও অবসন্ন হয়ে এলো। বেশ কয়েকবার বিভ্রম তৈরি হলো। ভারী পা মেলে জয় আমির দুসময় হুট করে ঢুকল ঘরটায়। বেশিরভাগ সে রুমে আসত তখন অন্তু নামাজে থাকত। আজও এলো। মাহেজাবিন মোনাজাত ছাড়তেই জয় আমির এসে জায়নামাজের পাশে বসে। মাহেজাবিন তাকায় না। তার অস্বস্তি হয়। এত জ্বালাতন করছেন কেন? তুই এসেছিস শারমিন, আমি তো এখানেই আছি। এখানেই, এই ঘরে। জয় আমির বেহায়ার মতন মুচকি হেসে জায়নামাজের উপর শয়। অন্তুর কেমন অদ্ভুত লাগে। গা ছমছম করে যেন। সব কেমন জীবন্ত লাগে। সে তাড়া দেয়, নাপাক আপনি, উঠুন জায়নামাজ থেকে। পাক তো তুমিও। তোমার ভেতরে জায়গা পেলাম যে। পেলেন? স্মৃতিতে পেলাম না? স্মৃতিই তো মানুষের ভেতর ঘর, ঘরওয়ালি। মাহেজাবিন দীর্ঘশ্বাস ফেলে বলে, ঘৃণিত স্মৃতি। আরে উকিল ম্যাডাম, চলবে?
আমি তো ঘেন্নাতেই থাকতে চেয়েছি, ভালোবাসা আমার পোষায় না। আপনার চোখের ঘেন্নায় আজীবন আমার বসবাস হোক। পরের জন্মে আবার সেই ঘেন্নার সাথেই ভার্সিটির মাঠে আমার আপনার দেখা হোক। একবার ধ্বংস করে তৃপ্ত হননি, আবারও সেই অভিশপ্ত সাক্ষাতের স্বাদই দেন। এর জবাবে অন্তু প্রতিধ্বনির মতো একটি আওয়াজ পায়। আমরা কেবল পুনরায় সাক্ষাতের জন্যই বিদায় নিই। কথাটা বলে কি জয়ামির চোখ মারল? এর পরের মুহূর্তে মাহেজাবিন গা শিউরে ওঠে, বিভ্রম ছোটে, আওয়াজটা কানে বাজে। জয়ামিরের কণ্ঠস্বর, বজ্রধ্বনির মতন তীক্ষ্ণ পৌরুষধ্বনি, যেন পাথরের ওপর গড়িয়ে চলা কোনো গম্ভীর নদীর হিংসুটে স্রোতের গর্জন। আমরা শুধু আবার দেখা হবার জন্যই বিদায় নেই। কথাটি সে শুনেছে, বিখ্যাত কেউ বলেছিলেন। ইংরেজি পংক্তি, উই অনলি পার্ট টু মিট অ্যাগেন। যত দ্রুত সম্ভব এখান থেকে বেরোতে হবে। রোজ স্বপ্নে অন্তু প্যানিক অ্যাটাকের শিকার আজকাল। কখনো আব্বু, কখনো ছোট্ট একটি শিশু, বা কখনো বা জয় আমির, কখনো বা একটি লোহার খাঁচায় অনেকগুলো রক্তাক্ত সাদা পায়রার ঝাঁক তাকেই ডাকে, ডানা ঝাপটায়। সে তাদেরকে মুক্ত করতে হাত বাড়াতেই স্বপ্ন ভেঙে সে ক্ষুধার্ত দুনিয়ায় জেগে ওঠে, যেখানে সে একজন ধ্বংসপ্রাপ্ত নারকীয় জীবনের প্রতিনিধি। সে ওঠে। এই কক্ষের কোনায় কোনায় পাপী লোকটার ঘ্রাণ আর খেয়ালে জড়ানো তেতো স্মৃতিরা থমকে আছে মাহেজাবিনকে দেখছে। এত এত স্মৃতিদের নজরের সামনে মাহেজাবিন অস্বস্তি বোধ করল। কেমন মানুষের ঘর সে করেছে! তার নারী জীবনের, সংসার জীবনের সাক্ষী এই কক্ষটা। 8 মাসের সংসার। এই কক্ষে একটা জয় আমিরের গল্প আছে, একটা আরমিনের গল্প আছে, দুটো মিলিয়ে 2 বিরোধী পথিকের গল্প আছে। নিজের বইপথ গুছিয়ে নিয়ে সে আলমারি খোলে। আবার তার ভয় লাগতে লাগলো। আবার না জানি লোকটা এসে পাশে দাঁড়ায়। সে অস্থির বোধ করে। ছবিগুলোতে জয় আমিরের হাস্যোজ্জ্বল দুর্বোধ্য চোখ তাকেই দেখছে। আলমারিতে সেই পায়ে পেশা সিগারেটখানা পায় সে। সিগারেটটা ছয় না অন্তু, ওটা অশুভ। আলমারি আটকানোর সময় একখানা কাগজ পায় সে। কাগজ দেখেই মাহেজাবিন বোঝে জয় আমিরের হাতে রাখা ওটা, তার জন্যই রাখা। কাগজটা মুছড়ে গেছে, এলোমেলো অযত্নে পড়ে আছে তাকের ওপর। কাগজটা খুলে তার হৃৎস্পন্দনের দ্রুতি বাড়ে। মুরসালিন মোহানের চিঠি। সে সকল গল্পকে দরজার পেছনে বন্দি করে বেরিয়ে আসে রুম থেকে। একটা বিছানা, 3টে দেয়াল, একটি ড্রেসিং টেবিল, কাঠের আলমারি, কয়েকটি ফুলদানি, শার্ট ঝোলানোর হ্যাঙ্গার। কাউচটা গল্পগুলো গিলে চুপ করে শেষবার দেখে মাহেজাবিনকে। মাহেজাবিন জানে না মরিয়ন বেগম কোথায় থাকেন। সে গেল সেই বাড়িতে যেখানে আনসারি মোল্লা ও রৌফ কাইসারের সঙ্গে সাক্ষাৎ করেছিল তারা। যাবার পথে আত্মরক্ষার জন্য সঙ্গে একটি ছুরি নেয়। রংচটা পুরনো জীর্ণশীর্ণ পুরনো বাড়িটি বাঁশেরহাট থেকে কম বেশি 20 মিনিটের পথ। সুইহারি আশ্রম ও দিনাজপুর সরকারি কলেজের মাঝামাঝিতে। হেঁটে গেলে ঘণ্টা 1.5-এর পথ। মাহেজাবিন পৌঁছালো বিকেলের দিকে। আশা রাখল কাউকে অন্তত পাবে, তার কাছে মরিয়ম বেগমের ঠিকানা জেনে নেবে। তার বুক ধুকপুক করে। দেখা হলে সে কি করে একজন মাকে বলবে আপনার মুরসালিন মহান মুক্তি পেয়েছে, এই পরাধীন দেশ থেকে তার বিপ্লবী আত্মা স্বাধীন আসমানে উড়াল মেরেছে। আশ্চর্যজনকভাবেই একজন নারী বেরিয়ে এলেন সেদিন দরজা খুলে। মলিন কাপড়ের হিজাব, মুখটা আবৃত তার প্রান্তে। অন্তু নিকাবের মুখ খুলে সালাম জানায়, আসসালামু আলাইকুম চাচি আম্মা। ওয়ালাইকুম আসসালাম। উল্লাসিত হয়ে অন্তুকে জড়িয়ে ধরে কপালে মুখে চুমু খান নারীটি। শরীরে কি সুন্দর মা মা ঘ্রাণ। অন্তুর অস্থির লাগে। আপনি কি চেনেন আমাকে চাচি আম্মা? আগে ভেতরে আয়, আয় আয়। অন্তুকে নিয়ে গিয়ে মলিন এক বিছানায় বসায়। তোর অপেক্ষায় আল্লাহর কাছে রোজ মোনাজাত করি, এতদিন পর আসলি। আমারে চিনিস না? না, আমি কিন্তু তোরে খুব চিনি। কে আমি? কি অদ্ভুত এক হাসি হাসেন নারীটি। জয়ের বউ। মাহেজাবিন আজ লজ্জিত বোধ করে এই পরিচয়ে। তা সামলে শুধায়, আপনি কে? মুরসালিনের খোঁজ আনিস নাই? অন্তুর হৃৎপিণ্ড ড্রিম ড্রিম করে বাড়ি পাড়তে লাগল। এটা কি মুরসালিন মহানদের বাড়ি? নারীটি কে? চেহারাখানা কি মুমতাহিনার মতো নয়? অন্তু ঢক গেলে। মরিয়ম বেগম পানি আনলেন। কিছু খেজুর ও 2 পিস কেক এনে হাত ধরেন মাহেজাবিনের। খামা, নে মুখে দে, ঘরে আর কিচ্ছু নাই। মাহেজাবিন মায়ের স্নেহ অনুভব করতে লাগল। মুরসালিন যা কোঠায় রে এখন? তোর স্বামীর জাহান্নামে এখনও পচতেছে। জয় রে আনলি না? ও কেমন হয়েছে দেখতে? আমার কথা মনে আছে ওর? মনে থাকলে আমার গর্ভের ধনগুলারে এমনে কুরবানি করত না। মনে নাই ওর? ছোটবেলার কথা তো, সেই কবেকার কথা। ওরে আর মুরসালিন মুস্তাকিন রে এক দস্তরখানে বসায়া 2টা ডিম 3 জনরে ভাগ করে দিছি। জয় এটিম তো, ওরে একটা গোটা ডিম দিতে বলে যাইতো তোর চাচায়, নয়তো আল্লাহ নারাজ হয়। মুরসালিন আমার খুব খিটখিটে। কথা হইছে কোনোদিন ওর সাথে? ও আমার সাথে ঝামেলা করত। আম্মা, ওই জয়রে আপনি বেশি ভালোবাসেন আমার আর ভাইয়ের চাইতেও? মরিয়ম বেগম হিজাবের এক প্রান্তে চোখ মুছে হাসেন। জয় আসলে ওরে আমি খালি জিগাইতাম, ওর কি মনে পড়ে না কিছুই? আমার কথা মনে পড়লে আমার ছেলে 2টারে কম ব্যথা দিত। ওরে আনিস তো মা এর পরের দিন। আমি তো চিনি না বাড়ি, কত বড় হয়েছে, বিশাল ব্যাটা ছেলে হয়েছে না রে। তখন ছিল না,
ওর খালি জ্বর আসতো। জ্বর আসলে পালায়ে মাদ্রাসা থেকে আমার কাছে আসতো লুকাইতে। দেখি নাই কতদিন, যাইতে চাইছি কতদিন, চিনলে কবে যাইতাম। হামজা আমারে চেনে না, জয় কি ভুলছে? মুরসালিন আমারে বাড়ি থেকে বাইর হইতে নিষেধ কইরে গেছে। জাহিলটা আর ফিরে নাই। আমি চিনি না বলে যাইতে পারি না জয়ের কাছে। এখন কত কাছে থাকি। মুরসালিন বলছে এই বাড়িটা খুব দূরে না। এখন আসছিস, জয় জানে? মাহেজাবিন আস্তে করে বলে, জানে না। না জানিয়ে কেন আসছিস? জানলে যদি খারাপ হয়? কোথায় সে? গভীর মনোযোগে এক কোমল মমতাময়ী পৌঢ়া নারীকে দেখতে দেখতে বলে, নেই সে। বোঝেন না মরিয়ম? নাই কি? নাই কি করে? মাহেজাবিনের গলাটা কাঁপে। আপনি আমায় দুজন মৃত মানুষের ব্যাপারে অনেক কথা শুনিয়ে দিলেন চাচি আম্মা। মরিয়ম বিশ্বাস করেন না। দুজন মৃত মানুষ? কারা মৃত? ওনার হাতে এখনও এঁটো লেগে আছে জয়, মুরসালিন ও মুস্তাকিনের ভাত মেখে দেয়া এঁটো হাত। এরপর জয় হারিয়ে গেল, তবু তিনজনের হাত মাখতে হয়েছে, মুমতাহিনা, মুরসালিন, মুস্তাকিন। মরিয়ম সহ্য করতে পারেন না। বিশ্বাস করার পদ্ধতি জানা তার নেই। তার হাতে ভাত খাওয়া চারজন একে একে ফুরিয়ে গেছে। তার হাত ও তিনি তো এখনও অক্ষত। এটা নিয়তির কেমন খেলা? মুরসালিন তো এই কথা দিয়ে যায়নি। এবার আর ক্ষমা নেই শয়তান ছেলের। সে বলে গেছে ফিরে আসবে, কারণ ওনার আর কেউ নেই। আল্লাহ এতটা নিষ্ঠুর হবেন কেন ওনার উপর? কি আশ্চর্য কথা! মরিয়ম বেগম তো দুশ্চিন্তাই করেন না, কারণ তিনি জানেন জয়ের কাছে বন্দী মুরসালিন। জয় কি মুরসালিনকেও মারবে? ওনার ধারণা মারবে না, কারণ তিনি যে বোকা এটা তিনি জানেন না। জয় তার স্বামী ও বড় সন্তানটি নিজ হাতে মেরেছে। মেয়েটা জয়ের দোসরদের হাতে ইজ্জত হারিয়ে প্রাণ দিয়েছে। তবু সরলা নারী জয়ের উপর ভরসা রেখে আজও বিশ্বাস করতে চান না মুরসালিনকেও ছাড়া হয়নি তার বুকে ফেরার জন্য। মাহেজাবিন চিঠিটা দেয়। মরিয়ম অল্প শিক্ষিতা, মুরসালিনের চিঠি পড়তে পারবেন। মুরসালিনকে বাংলা লেখা তিনিই তো শিখিয়েছেন। আজ কত বড় নিমকহারাম হলে মুরসালিন সেই বাংলায় ওনার কাছে শেষ চিঠি ছেড়ে যায়? এমন ছেলেদের না জন্ম দেয়াই উচিত। তিনি বোকা নারী, তাই 3টে সন্তানকে পর 9 মাস করে গর্ভে ধরে পথে ছেড়ে দিয়েছেন দুনিয়ার ক্ষুধা মেটাতে। তিনি অবিশ্বাসের সাথে চিঠিটা খোলেন। এক অবাধ্য ছেলের এলোমেলো হাতের লেখা। আমার প্রাণপ্রিয় আম্মা, আপনার মুরসালিন বেঁচে থাকবে আম্মা। মুরসালিনদের মৃত্যু নেই। আপনি শুধু লাখোদের মাঝে খুঁজে নিতে পারলেই কত শত মুরসালিনকে পাবেন। আমি বেঁচে রইলাম। আজ আর কিছু লিখব না। আজ শুধু ভাবব, মৃত্যু কি শেষ না শুরু? এই শহরে মৃত্যু কি আসক্তি নাকি অনীহা? মরিয়ম কাঁদলেন না। চিঠিটাতে একটু পরপর চুমু খেলেন। অল্প হেসে চিঠিখানা বুকের সাথে বাহুডোরে চেপে ধরে আকাশের দিকে মুখ তুলে চেয়ে থাকলেন। যেমনটা শিশু জন্মালে নতুন মায়েরা শিশুকে কোলে তুলে করে, অমন। মাহেজাবিনের সহ্য হয় না। তার চোখ দিয়ে ছুপছুপ করে পানি ঝরে পড়ে। মুখটা শক্ত, অথচ থুতনিটা তার থরথর করে কাঁপে। বুকের উঠানামা অস্বাভাবিক বাড়ে। একটি মুরসালিন মহানের চিত্র চোখের সামনে ভেসে ওঠে। ব্যথায় হেসে ওঠা দৃঢ়প্রত্যয়ী এক সিংহপুরুষ। কানে বাজে মুরসালিনের খালি গলায় গেয়ে ওঠা বজ্রের মতো ধ্বনি। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেই দিন আর নয় বেশি দূরে, কিছু পথ গেলেই মিলবে। কোনো একদিন এদেশের আকাশে। আসরের নামাজ মাহেজাবিন মরিয়মের সাথে আদায় করলেন। মরিয়ম কাঁদলেন না। পাথরের মতো তার সহনশীলতা যেন অস্বাভাবিক নয়। যে নারী যৌবন থাকতে বিধবা হয়েছেন 3 সন্তান নিয়ে, এরপর 3 জনের মৃত্যুর খবর তিনি পেয়েছেন জীবন্ত কানে, তার ভেতরে কতটা দৃশ্যমান উন্মাদনা অবশিষ্ট থাকতে আছে তার বেঁচে থাকাই বাহুল্য। আজ তার সিজদাগুলো লম্বা হলো। কে জানে রবের কাছে কি বা কি সন্ধি করলেন। মাহেজাবিন লজ্জায় মাথা তুলতে পারে না। সে আজ একটি মায়ের সামনে বসে আছে এক নিকৃষ্ট পাপীর স্ত্রী হিসেবে, যে সেই মায়ের 3টি সন্তান ও স্বামীর প্রত্যক্ষ ও পরোক্ষ হত্যাকারী। তার আজ মনে হলো এই গ্লানি ও লাঞ্ছনা সেদিন জয় আমিরের নাটকীয় আয়োজনে নষ্টা প্রমাণিত হওয়ার চেয়ে বেশি। কেননা সেদিন মন অন্তত জানত সে নষ্টা নয়। আজ মনটাই আগে জানে সে পাপীর স্ত্রী। আব্বু বলতো, অন্তরে আমরা যখন সিজদা দিই, সিজদার স্থানটা তখন আর জমিন থাকে না, ওটা আল্লাহর পাক কদম হয়ে যায়। আমরা তখন ভক্তি ভরে কপালটা ঠেকাই মহান রবের পায়ের উপর। তাই মাহেজাবিন সিজদায় রবের পায়ে মাথা ঠেকিয়ে এক জীবনের এই লাঞ্ছনা থেকে মুক্তি ও ক্ষমা চায়। ডুকরে কাঁদে পাগলের মতো। থরথর করে কাঁপে তার সিজদারত শরীর। মরিয়ম তাকে সামলান। উষ্ণ বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, আমার মুমতাহিনা আজ কতদিন পর নামাজ পড়ল আমার সাথে বসে। মাহেজাবিন কৃতজ্ঞতায় আপ্লুত হয় মরিয়মের কাছে একটি মুমতাহিনা হতে পেরে। মুমতাহিনা হতে ভাগ্য লাগে। সে ঠিক করে ফেলে মার্জিয়ার মেয়ে হলে আজ এই মুহূর্তে তার নাম হলো মুমতাহিনা।
মাহেজাবিন আজীবন এই নামে ডাকবে অন্তিকের মেয়েকে। প্রতিবার মুমতাহিনা জেগে উঠবে তার ডাকে। মাহেজাবিন ফজলের আব্বিকে পেল, যে মরিয়ম বেগমের দেখাশোনা করে। দাওরাহা বিভাগের ছাত্র ছিল। মাদ্রাসা বন্ধ হবার পর মুরসালিন ভাইয়ের মায়ের সেবায় রয়ে গেছে। এটা তার কাছে ইবাদতের মতো। মাহেজাবিন মরিয়মের দুটো হাত জড়িয়ে ধরে অনুরোধ করে ওঠে, আপনি আমার সাথে যাবেন চাচি আম্মা? এখানে আর কে রইল আপনার? আমার আম্মু আছে আপনার মতো। স্বামী সন্তান আল্লাহ নিয়ে গেছেন, তার শুধু একটা অন্তু আছে। সেই অন্তু আপনারও হতে চাইলে আপত্তি হবে খুব। মরিয়ম এবার কাঁদলেন, যাতে তুইও ধোকা দিতে পারিস আমারে, যেমনি ওই তিনটাই দিশে। মরিয়ম রাজি হন না। তার কাছে ওসব চিঠির মূল্য নেই। মুরসালিন তাকে এখানে অপেক্ষা করতে বলে গেছিল, তিনি করবেন। ফিরবে কিনা সেটা মুরসালিন জানে। তিনি দেখতে চান মুরসালিন কত বড় অবাধ্য হয়েছে। মাহেজাবিন ব্যর্থ হয়। এক মায়ের জেদ ও মায়ার কাছে হার মানতে হয় সেদিন। তার একটা শখ ছিল, এক নজর মুস্তাকিন মহানের ফটো দেখার। মুস্তাকিনের ছদ্মবেশে পরাগ আজগরের কাছে প্রতারিত হয়ে সে জীবনে প্রথমবার পরপুরুষের ছোঁয়ায় নাপাক হয়েছে। সে দেখতে মনে চায় এমন মায়ের গর্ভে জন্মানো আসল মুস্তাকিন কেমন ছিল। সেই স্থলে থাকলে নিশ্চয়ই নিজের সবটুকু দিয়ে অন্তুকে রক্ষা করত সেদিন। তারপর মাহেজাবিন কবিরের সাথে কুষ্টিয়া গেছিল দুদিন পর। একটা পার্টি দেখে ফেলেছে কবির। জমিটুকু বিক্রি হয়ে যাবে আশা করা যায়। মাহেজাবিন তুলি ও কোয়েলকে সাথে নিল। রিমি ও হামজা তখনও হাসপাতালে। পুলিশ পাহারায় হামজা চিকিৎসা চলছে তখন। নির্দিষ্ট মাত্রার সুস্থতা না এলে তাকে আদালতে হাজির করা যাবে না। মৃত্যুদণ্ডের সাজা দেবার ক্ষেত্রেও সীমাবদ্ধতা দাঁড়িয়ে যাবে। মাহেজাবিন কবির, তুলি ও কোয়েলকে নিয়ে কুষ্টিয়া পৌঁছানোর পর মাহেজাবিন অন্তিকের মেয়েকে পায়। এবারের ঈদুল ফিতরের চাঁদরাত্রির শেষ ভাগে মার্জিয়ার নারী ছেড়ে এতিম কন্যা দুনিয়ায় এসেছে, যখন জয় আমির দুনিয়ার মায়ার সুতো ছেড়ে দুনিয়া থেকে পালিয়েছে। মার্জিয়া মাহেজাবিনকে জড়িয়ে ধরে কেঁদে ভাসায়, যেন তার কত যুগের প্রতীক্ষা পুরো করে মাহেজাবিন তার চৌকাঠে পদার্পণ করেছে। তখন মাহেজাবিন আবারও উপলব্ধি করে তার ধ্বংসপ্রাপ্ত জীবনটা কতগুলো জীবনের ভরসাস্থল। এখন তার নিজের জন্য নয়, বাঁচতে হবে অনেকগুলো বাঁচতে চাওয়া প্রাণের জন্য। সে বুঝতে পারে না কবে হয়ে উঠেছে সে এমন ভরসার কেন্দ্র। সে চাইছিল মরে যেতে, চাইছিল কারাবরণ করতে, অথচ কতগুলো মুখ তার দিকে মুখ তুলেছে। মার্জিয়ার চোখের ভরসা মাহেজাবিনকে বাঁচতে শেখালো। রাবেয়ার হাসি মুখের ডুকরে ওঠা তাকে শক্ত হয়ে দাঁড়াতে বলল। সদ্য জন্মানো এক অভাগী শিশু প্রথমবার কোলে চড়ে তার আঙুলটা মুঠ পাকানো হাতে চেপে ধরে রইল। মাহেজাবিনকে বলল বেঁচে থাকতে, বলল তার প্রতিশ্রুতি আদায় করতে, ফুতু কম বাপ হয়ে পালন করতে। জমিটুকু 4 লাখের বেশিতে বিক্রি করা গেল না। একে তো পেছনের জায়গা, তার উপর কস্তুরীর খাল। আমজাদ সাহেবের পরিত্যক্ত বাড়িটা হয়ে উঠল একটি অসহায় নারী শিশুদের আশ্রম, যেটার দেখভালের দায়ী মাহেজাবিন, আরমিন, অন্তুর, তুলি, কোয়েল, রাবেয়া, মার্জিয়া, মার্জিয়ার মেয়ে, কবির মাহেজাবিনের সহকারী। তার ছেলেরা সেখানকার পাহারাদার। হামজার আদালতের তারিখ পেছালো, কয়েক মাস অবধি পিছিয়ে গেল। পুলিশ পাহারায় তার যথাসম্ভব চিকিৎসা চলতে লাগলো, যা ব্যর্থ। হামজাকে ট্রমা থেকে বের করা অসম্ভব, যা তার স্নায়ুকে প্রতিক্ষণে পুরোপুরি মৃত করে তুলছিল। তার মস্তিষ্ক অবজার্ভ করার পর নিউরোলজিস্ট ও সাইকিয়াট্রিস্টদের সম্মিলিত বোর্ড বসতে লাগল। উপরমহল থেকে টুকটাক গোপন প্রচেষ্টাও চলতে লাগলো তাকে বিদেশ পাঠানোর ব্যবস্থায়। হাজার হোক সে একজন সম্ভাবনাময় নেতাকর্মী ছিল। তার সুস্থতা সবার কাম্য। সেই সময়টাতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কিছুটা কমে এসেছে। 2015 খ্রিস্টাব্দের অক্টোবরের 12 তারিখ বিকেলের দিকে মাহেজাবিনের দরজায় দোলন সাহেব এলেন, সঙ্গে একখানা মাঝারি ফাইল। দোলন সাহেব সোফায় বসে চারপাশটা দেখতে দেখতে মাহেজাবিনের হাতে ধরিয়ে দিলেন ফাইলটা। ভিতরে 2টো কাগজ, দুটোই হাতে লেখা। প্রথমটা খুলে সমাজবিজ্ঞানের ছাত্রী ও আইনজীবী হবার স্বপ্ন দেখা মাহেজাবিনের মনে হলো এটা কোনো হাতে লেখা উইলপত্র, হলোগ্রাফিক উইল। নিচে জয় আমিরের হস্ত স্বাক্ষর। তারিখ 23 এপ্রিল 2015। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরের কোনো গল্পে। আরও এরকম নিত্য নতুন গল্প বা উপন্যাস পেতে তাকদির ইসলামিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, একটি কথা না বললেই নয়, আমরা যেন সকলেই নামাজ ঠিকমতো আদায় করি, কারণ নামাজ পাপ কাজ হতে বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন।